আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আপনি কেমন আছেন ভাই? আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আপনার প্রতিটি ঘটনা আমার কাছে খুব ভালো লাগে। এই পেশায় আমি বহু বছর কত রাত বেড়েতে লাশ টেনেছি তার কোনো হিসাব নেই। সে দিনটা ছিল অন্য সব দিনের চেয়ে আলাদা। ভালো ইনকাম হয়েছিল, তাই কাজ শেষ করতে করতে রাত 12টা বেজে গিয়েছিল। সচরাচর আমি 10টা বা 10:30টার মধ্যেই বাড়ির পথে রওনা দিই, যেখানেই থাকি না কেন। কিন্তু সেদিন টাকার লোভে আর সময়ের দিকে খেয়াল ছিল না। যখন হুঁশ ফিরল ঘড়িতে তখন 12টা, আর কোনো প্যাসেঞ্জারও দেখা নেই। তাই ভাবলাম এবার বাড়ির দিকে রওনা দিই। আমি যে জায়গাটিতে ছিলাম সেখান থেকে বাড়ি যেতে আমার মোটামুটি আধ ঘন্টা থেকে একটু বেশি সময় লাগে। সেদিন তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমি একটু বেশি গতিতে টেম্পো চালিয়েছিলাম। রাস্তা পুরো ফাঁকা, মাঝে মাঝে কিছু কুকুর এদিক ওদিক ঘেউ ঘেউ করছিল। আমি প্রায় 10-15 মিনিট হবে টেম্পো চালাচ্ছি। হঠাৎ আমার মনে হলো যেন কেউ বা কারো আমার টেম্পোর পেছনে বসে আছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম আমার টেম্পোর পেছনে কোনো প্যাসেঞ্জার নেই, সম্পূর্ণ ফাঁকা। আমি একবার পেছন ফিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভাবলাম হয়তো আজ বেশি খাটাখাটনির কারণে আমার মনের ভুল হচ্ছে। নিজেকে শান্ত করে আবার নিজের মতো করে টেম্পো চালাতে থাকলাম। কিন্তু হঠাৎ করেই আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি বারবার অনুভূত হচ্ছিল। কেন যেন মনে হচ্ছিল কেউ আমাকে খুব ভালোভাবে দেখছে, যেন আমার মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছে। এই অনুভূতিটা এতটাই তীব্র ছিল যে আমার শরীরের লোম কাটা দিয়ে উঠল। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো অবয়ব আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। রাতের নিস্তব্ধতা আর ফাঁকা রাস্তা যেন এই অনুভূতিকে আরো বেশি গাঢ় করে তুলছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করতে শুরু করলো। আমি বারবার চেষ্টা করছিলাম মন থেকে এই অদ্ভুত চিন্তাগুলোকে ঝেড়ে ফেলতে, কিন্তু কিছুতেই পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই নিস্তব্ধ রাতে আমি একা নই। একটা অজানা আতঙ্ক আমার ভেতরে ধীরে ধীরে জেঁকে বসছিল। আমি আয়নার দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম, পাশে যদি সেখানে এমন কিছু দেখে ফেলি যে আমার সহ্য করার ক্ষমতার বাইরে। আমার হাতগুলো যেন স্টিয়ারিং ধরে কাঁপছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা শুধুই আমার কল্পনা, ক্লান্তির কারণে এমনটা হচ্ছে। কিন্তু অশুভ অনুভূতিটা কিছুতেই যাচ্ছিল না, বরং সময়ের সাথে সাথে এটা আরো স্পষ্ট হয়ে উঠছিল। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য উপস্থিতি আমার ঠিক পেছনে শ্বাস ফেলছে। আমার ঘাড়ের কাছে কেমন যেন শীতল একটা বাতাস অনুভব হচ্ছিল, অথচ বাইরের বাতাস স্বাভাবিকই ছিল। আমি যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে চাইছিলাম, এই অজানা অস্বস্তি থেকে মুক্তি পেতে চাইছিলাম। কিন্তু প্রতিটি মিনিট যেন অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আজকের রাতটা আমার জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতা হতে চলেছে। আমি শুধু আল্লাহকে মনে মনে ডাকছিলাম এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি গাড়ির গতি বাড়ানোর চেষ্টা করলাম, ভাবলাম দ্রুত বাড়িতে পৌঁছাতে পারলে হয়তো অনুভূতিগুলো কেটে যাবে। কিন্তু যতই গতি বাড়াই ততই যেন অদৃশ্য অবয়বটি আমার কাছাকাছি চলে আসছিল। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। মনে হচ্ছিল যেন টেম্পোর পেছনের দিক থেকে একটা হিমশীতল হাওয়া এসে আমার পেট ছুঁয়ে যাচ্ছে। আয়নায় বারবার দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই চোখে পড়ছিল না। শুধু সেই অনুভূতি যেন কেউ আমাকে দেখছে, খুব কাছ থেকে দেখছে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এমন এক অনুভূতি যা আগে কখনো হয়নি। আমি সাধারণত খুব সাহসী মানুষ, কিন্তু এই রাতের অভিজ্ঞতা আমার সব সাহস যেন কেড়ে নিচ্ছিল। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলাম। জানি না কি অপেক্ষা করছে আমার জন্য এই রাস্তার বাঁকে, কিন্তু মনে হচ্ছিল একটা খারাপ জিনিস আমার পিছু নিয়েছে। আমি যখন নিজেকে সামলে নিয়ে টেম্পো চালাচ্ছিলাম, হঠাৎ করে দূর থেকে একটা অবয়ব দেখতে পেলাম। একজন মহিলা একটা বাচ্চা কোলে করে আমার টেম্পোর ঠিক মাঝ বরাবর রাস্তার একদম মাঝখানে হেঁটে এগিয়ে আসছে। টেম্পোর হেডলাইটের আলোতে যতদূর দেখা যাচ্ছিল মহিলাটি খুবই নোংরা, ময়লা এবং ছেঁড়া কাপড় পরা। বাচ্চাটার শুধু একটা প্যান্ট পরা ছিল। মনে হচ্ছিল বাচ্চাটা গভীর ঘুমে আছে। মহিলার বাচ্চা দুজনকেই খুব রোগা এবং হ্যাংলা পাতলা দেখাচ্ছিল। টেম্পোটা যত তাদের কাছে এগিয়ে যাচ্ছিল ততই আমার ভেতর এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমার মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে এত রাতে একা এই মহিলা বাচ্চা নিয়ে কেন হেঁটে যাচ্ছে। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। টেম্পোটা যখন তাদের খুব কাছাকাছি চলে গেল তখন ওই মহিলা হাতের ইশারায় আমাকে টেম্পো থামাতে বলল। সত্যি বলতে আমার টেম্পো থামাতে একটু ইচ্ছা করছিল না। আমার ভেতরটা কেমন যেন বারবার নিষেধ করছিল। কিন্তু এত রাতে একটা ছোট্ট বাচ্চা নিয়ে একজন মহিলাকে দেখে আমার মায়া হলো। মানবিকতার খাতিরে না চাইতেও আমি টেম্পো থামালাম। টেম্পো থামানোর পর মহিলা কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আসলে আপা আজ প্রচন্ড দেরি হয়ে গেছে,
এ রাতে আর কোনো কাস্টমার নিতে পারবো না। আমার কথা শুনে মহিলাটি শান্ত স্বরে বলল, আপনি ওই দিকে যাচ্ছেন না? আমি মহিলার কথা শুনে অবাক হলাম। আমার মুখ থেকে অজান্তে বেরিয়ে গেল, হ্যাঁ, আমি ওই দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমি একবারের জন্য ভাবলাম না, এই মহিলাকে আমি এইমাত্র প্রথমবার দেখলাম। এর আগে কখনো তার সাথে আমার দেখা হয়নি বা পরিচয় হয়নি। সে কিভাবে জানলো আমি কোন দিকে যাচ্ছি? আমার মাথায় তখন এই চিন্তাটা আসেনি। আমি শুধু অবাক চোখে মহিলার দিকে তাকিয়ে রইলাম। মহিলা আমাকে বলল, আমিও সেদিকেই যাব, দয়া করে আমাকে একটু সামনে এগিয়ে দিন। তার অনুরোধ শুনে আমার মনটা নরম হয়ে গেল। বেশি কিছু না ভেবে আমি মহিলাকে আমার টেম্পোতে উঠিয়ে নিলাম। মহিলা তার বাচ্চা নিয়ে পেছনে বসলো আর আমি সামনে একাই গাড়ি চালাচ্ছিলাম। 5 থেকে 7 মিনিট পর হঠাৎ আমার বুকের ভেতরটা ধক করে উঠল। হঠাৎ আমার মনে পড়লো সেই প্রশ্নটা, এই মহিলাকে তো আমি আগে কোনোদিন দেখিনি, তাহলে সে কিভাবে জানলো যে আমি কোন দিকে যাচ্ছি? এই চিন্তাটা মাথায় আসার সাথে সাথে আমার সারা শরীর কেমন যেন হেম হয়ে গেল। আমার ঘাড়ের লোমগুলো কাটা দিয়ে উঠল। আমি আয়নার দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। আমার মনে হলো, আমি কি কোনো ভুল করলাম? এই মহিলা কি স্বাভাবিক? এই রাতের বেলায় একা একটা বাচ্চা নিয়ে সে কেন দাঁড়িয়েছিল? আর তার পোশাক পরিচ্ছদ, সেই নোংরা ছেঁড়া কাপড়, বাচ্চাটার অবস্থা, সবকিছু মিলিয়ে একটা অশুভ অনুভূতি আমার মনে ঝড় তুলছিল। আমার হাতগুলো যেন স্টিয়ারিং ধরে কাঁপতে শুরু করলো। আমি আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম। আমার মনে হতে লাগলো, আমি হয়তো কোনো এক খারাপ জিনিসের পাল্লায় পড়েছি। এই মহিলা আর তার বাচ্চা কি সত্যি মানুষ, নাকি অন্য কোনো অবয়ব? এই প্রশ্নগুলো আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল, আর প্রতিবারে একটা অজানা ভয় আমাকে গ্রাস করছিল। আমি অনুভব করছিলাম আমার টেম্পোর ভেতরের বাতাস যেন ভারী হয়ে আসছে। একটা তীব্র ঠান্ডা অনুভূতি আমার শির দাঁড়া বেয়ে নেমে গেল। আমি জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মনে হচ্ছিল বাতাস কমে আসছে। সামনে আরো কি অপেক্ষা করছে, সে অজানা আশঙ্কায় আমার মনটা আরো বেশি অস্থির হয়ে উঠল। আমি শুধু চাইছিলাম কোনো মতে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে। যখন এই খেয়ালটা আমার মাথায় আসলো, তখন ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমার মনের মধ্যে অস্থিরতা এত বেড়ে গেল যে আমি ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। আমার বুকটা ধুকপুক করছিল, যেন এই বুঝি বের হয়ে আসবে। আমি আলতোভাবে খুব চুপচাপ বিনা শব্দে পেছনে তাকানোর চেষ্টা করলাম, কারণ আমি জানতে চাইছিলাম আসলে আমি কাদেরকে নিজের টেম্পোর পেছনে বসিয়েছি। টেম্পোর গতি আমি কিছুটা কমিয়ে দিয়েছিলাম, যাতে আমি ভালো করে দেখতে পারি। পিছনে ফিরে আমি যা দেখলাম তা দেখার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমার মনে হলো আমি ভুল দেখছি, কিন্তু না, আমি ভুল দেখছিলাম না। আমি দেখলাম ওই মহিলার চুলে আমার সম্পূর্ণ টেম্পো ভরে গিয়েছে। মহিলার চুল এতটাই লম্বা হয়ে গেছে যে তার মাথা থেকে শুরু করে পুরো সিট বেয়ে মনে হচ্ছে সম্পূর্ণ টেম্পো তার চুলে ভরে গেছে। অথচ যখন আমি তাকে প্রথমবার দেখেছিলাম, তখন তার চুল আর 5টা সাধারণ মহিলার মতো স্বাভাবিক ছিল, এত বড় চুল ছিল না। আর সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য ছিল ওই বাচ্চাটা যে এতক্ষণ ঘুমিয়েছিল, সে তখন বসে বসে সেই মহিলার চুল খাচ্ছে। তাদের দুজনেরই চেহারা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। বাচ্চাটার মুখটা বিকৃত হয়ে গিয়েছিল আর মহিলার চোখগুলো লাল হয়ে জ্বলছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো অন্য জগতের অবয়ব। এই মুহূর্তে আমি কি করব, কোথায় যাব, কি করা উচিত, কিছুই বুঝতে পারছিলাম না। আমার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলাম। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ওই দৃশ্য দেখার পর আমার অবস্থা এমন যে আমার হাত পায়ের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছিল। আমার শরীরের রক্তগুলো যেন জমাট বাঁধতে শুরু করেছিল। এমন একটা অবস্থা যেন যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যাব। ভয় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। আমার সম্পূর্ণ শরীর ঘামে ভেজে গেল। নিজেকে এত অসহায় মনে হচ্ছিল যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি বারবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আমার মনে হচ্ছিল এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা ঘোর বাস্তব। আমার চারপাশে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল, যেখান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না। আমি শুধু চাইছিলাম যে কোনোভাবে এখান থেকে মুক্তি পেতে। আমার মনে হচ্ছিল আমার জীবন হয়তো আজ রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। সেই ভয়ঙ্কর অবয়বগুলো যেন ধীরে ধীরে আমাকে গ্রাস করে নিচ্ছিল। আমি স্টিয়ারিং ধরে কাঁপছিলাম, আমার হাতগুলো অবশ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করতে ভয় পাচ্ছিলাম, পাশে যদি চোখ খুললে আরো ভয়ঙ্কর কিছু দেখি। শুধু একটাই প্রার্থনা ছিল আমার মুখে, আল্লাহ, তুমি একমাত্র ভরসা, আমাকে রক্ষা করো। আমার মনে হচ্ছিল যেন আমার প্রাণটা শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে। আমি এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিলাম যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। হঠাৎ পেছন থেকে এমন অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো, যেন মনে হচ্ছিল একজন মা তার বাচ্চার সাথে খেলছে। খেলার ছলে
আনন্দে মা ও বাচ্চা হাসছে। তবে এই হাসি আমার মনে ভয়ের এক গভীর দাগ কাটছিল। আমার ভয়কে এটা যেন আরো বেশি বৃদ্ধি করছিল, কারণ এই হাসির পেছনে লুকিয়েছিল এক বিভীষিকাময় দৃশ্য যা আমি নিজের চোখে দেখেছি। এই বাচ্চার হাসি এত বেশি মোহনীয় ছিল যে যে কেউ ওই হাসির প্রতি আকৃষ্ট হয়ে যাবে নিমেষেই। মনে হচ্ছিল যেন সদ্য জন্ম নেয়া একটা ছোট্ট বাচ্চা প্রচন্ড মায়ামাখা কণ্ঠস্বরে হাসছে। কিন্তু হাসির শব্দটা মায়ামাখা হলেও পেছনে যে দৃশ্য আমি নিজের চোখে দেখেছিলাম, সেই দৃশ্য সমস্ত মায়া এবং সৌন্দর্যকে বিকৃত করে ফেলছিল। আমার চোখের সামনে বারবার ওই শিশু বাচ্চার মতো দেখতে জিনিসটার চুল খাওয়ার দৃশ্য ভেসে আসছিল। তাদের অদ্ভুত চেহারা ও আচরণ আমার মাথা থেকে কোনো মতে যাচ্ছিল না। আমি তখন ভাবছিলাম, আমি কি আজ বাড়ি যেতে পারবো? ঠিক হয়ে কি আজ রাতে প্রাণে বাঁচতে পারবো, নাকি এটাই আমার জীবনের শেষ রাত? আমি কি মৃত্যুর আগে একবারও আমার পরিবারকে আর দেখতে পারবো না? এই প্রশ্নগুলোই আমার মনের মধ্যে তীব্রভাবে ঘুরপাক খাচ্ছিল। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো, আমি এমন এক খারাপ জিনিসের পাল্লা এসে পড়েছি যেগুলোকে দেখলে মানুষ ভয়ে কিছু ভেবে ওঠার আগেই হয়তো মারা যাবে। আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে বুক থেকে বেরিয়ে আসতে চাইছিল। আমি বারবার আয়নার দিকে না তাকানোর চেষ্টা করছিলাম, কারণ সেই চুল খাওয়ার দৃশ্যটা আমার মনে এতটাই গেঁথে গিয়েছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার শরীর যেন অবশ হয়ে আসছিল, কিন্তু আমার পাগুলো স্টিয়ারিং এ আটকে ছিল। আমি টেম্পো থামানোর সাহস পাচ্ছিলাম না। একটু পর বাচ্চার হাসির আওয়াজ বন্ধ হয়ে গেল এবং শুরু হলো কান্নার আওয়াজ। হাসির আওয়াজটা মায়ামাখা হলেও কান্নার আওয়াজটা ছিল ভয়ঙ্কর, বিভৎস। এই বাচ্চা কণ্ঠের এক একটা বিভৎস চিৎকার আমার কলিজা কাঁপিয়ে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন হাজার হাজার সূচ আমার কানে বিঁধছে। কান্নার আওয়াজটা এতটাই বিকৃত ছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই কান্নার পেছনেও কি কোনো অশুভ উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। একবার মনে হয়েছিল টেম্পো থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই, দৌড়ে পালাই। ওর মুহূর্তে ভাবলাম, যে ভয়ঙ্কর খারাপ জিনিসের পাল্লা এসে পড়েছি সেগুলো মুহূর্তের মধ্যে আমাকে শেষ করে ফেলতে পারবে। তাই টেম্পো থামানো উচিত হবে না। আমাকে যে কোনো মূল্যে টেম্পো নিয়ে গিয়ে যেতে হবে। যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হতে হবে। আমার শরীর ঘামে ভিজে যাচ্ছিল আর আমার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন এই বিভীষিকাময় রাতটা কোনো মতে শেষ হয়। আমার মনে হচ্ছিল সময়ের কাঁটা যেন থেমে গেছে, আর এই খারাপ জিনিসগুলো আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি অসহায়ভাবে শুধু সামনে তাকিয়েছিলাম, আর মনের মধ্যে একটাই আশা ছিল, যে কোনোভাবে বেঁচে ফেরা। অর্থাৎ আমি ধাম করে একটা প্রচন্ড শব্দ শুনতে পেলাম। শব্দটা এতটা অপ্রত্যাশিত ছিল যে আমি চমকে উঠলাম। সাথে সাথে এক নজর সেই শব্দের দিকে তাকাতে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর হেম হয়ে গেল। আমি দেখলাম ওই বাচ্চাটা রাস্তায় পড়েছে। দৃশ্যটা এমন ছিল যেন বাচ্চার মা তার চিৎকারে বিরক্ত হয়ে রাগে বাচ্চাকে টেম্পো থেকে ছুড়ে রাস্তায় মেরেছে। এটা ভাবতেই আমার সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমার গায়ে যেন কাঁটা বিঁধল। মনে হচ্ছিল আমার ত্বকের নিচে হাজার হাজার সূচ বিঁধছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি তখন মনে মনে ভাবছিলাম, কখন যেন ওই ভয়ঙ্কর মহিলা আমার সামনে এসে আমাকেও ঠিক এমন ভাবেই মেরে ফেলে। আমার মনটা প্রচন্ড ভয়ে আচ্ছন্ন হয়ে গেল। আমি কল্পনা করতে পারছিলাম না যে একজন মা কিভাবে তার নিজের বাচ্চাকে এভাবে ছুড়ে ফেলে দিতে পারে। কিন্তু তারপর যা ঘটলো তা ছিল আরো ভয়াবহ। বাচ্চাটাকে শুধু রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু নিমিষেই বাচ্চাটা রাস্তা থেকে উধাও হয়ে গেল। যখন আমি দেখছিলাম বাচ্চাটা রাস্তায় পড়ে কাঁপছে এবং চোখে নিমিষে আমার দৃষ্টি থেকে উধাও হয়ে গিয়েছে, তখন আমার মাথা ঘুরতে শুরু করলো। আমার চোখে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। টেম্পোতে আমি আমার নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারছিলাম না। ভয়ে আমার হাত পায়ের শক্তি যেন একদম শেষ হয়ে যাচ্ছিল। স্টিয়ারিংটা আমার হাত থেকে ফসকে যাওয়ার উপক্রম হয়েছিল। আমি কোনো মতে ভারসাম্য ধরে রেখেছিলাম। এমন সময় টেম্পোর পেছন থেকে মহিলা কণ্ঠে খুব বীভৎস হাসির শব্দ ভেসে এলো। সেই শব্দে আমি এত বেশি ভয় পেয়ে গেলাম যে আমার আর কোনো কিছু চিন্তা করার ক্ষমতা রইল না। আমার শরীর যেন জমে গিয়েছিল, আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি টেম্পো থামিয়ে দিলাম। টেম্পো থামিয়ে টেম্পো থেকে নেমে আমি দৌড়াতে শুরু করলাম। কিন্তু আমার দৌড়ানোর গতি ছিল সদ্য হাঁটতে শিখেছে এমন শিশু বাচ্চার গতির মতো, কারণ ভয়ে আমার হাত পা প্রচন্ড কাঁপছিল এবং আমি আমার শরীরে কোনো শক্তি অনুভব করতে পারছিলাম না। আমার পাগুলো যেন আমাকে টেনে নিয়ে যেতে পারছিল না। প্রচন্ড কষ্টে মাত্র 4-5 কদম সামনে গিয়ে আমি মাটিতে বসে পড়লাম। আমার মনে হচ্ছিল আমার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। আমি শেষবারের মতো ভাবলাম, এখনই আমার জানটা বের করে ফেলবে ওই ভয়ঙ্কর মহিলার রূপে খারাপ জিনিসটা। আমি আর পেছনে ঘুরে দেখার সাহস পেলাম না। আমার দুই চোখের সামনে কেমন যেন সব ধোঁয়াশা হয়ে আসছিল।
আমার মনে হচ্ছিল আমি আমার জীবনের শেষ মুহূর্তগুলো পার করছি। আমার কানে শুধু সেই বিভৎস হাসির শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। আমি শুধু আল্লাহকে মনে মনে ডাকছিলাম, হে আল্লাহ, তুমি একমাত্র ভরসা, আমাকে রক্ষা করো। আমার শ্বাস প্রশ্বাস ক্রমশ দুর্বল হয়ে আসছিল। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড যে কোনো মুহূর্তে থেমে যাবে। আমি শুধু চোখ বন্ধ করে শেষবারের মতো আমার পরিবারের কথা ভাবছিলাম, কিন্তু চোখের সামনে ভেসে আসছিল কেবল সেই ভয়ঙ্কর অবয়বগুলো। আমার মনে হচ্ছিল অন্ধকার আমাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। আমি মৃত্যুর শীতল স্পর্শ অনুভব করতে পারছিলাম। আমি যখন মাটিতে বসে পড়ে সবকিছু ঘোলাটে দেখতে শুরু করলাম, তখন আমার মনে হলো আমি ঠিক আমার সামনে একটা বাচ্চা দেখতে পাচ্ছি। আমি কোন রকম চোখ মুছে বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম, আর তখনই বুঝতে পারলাম যে এটা আর কোনো বাচ্চা নয়, বরং ওই মহিলার কোলে থাকা বাচ্চাটা, যাকে একটু আগে মহিলা হয়তো প্রচন্ড জোরে রাস্তায় ছুড়ে মেরেছিল। আমি খেয়াল করতে পারলাম যে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে খুব বিভৎসভাবে হাসছে। সেই হাসিটা এতটাই অশুভ ছিল যে আমার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা বুকের ভেতর যেন কাঁপছে। আমি বসা থেকে মাটিতে শুয়ে পড়লাম, কারণ আমার আর উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। তখন আমি দেখলাম আমার বুকের উপর ধীরে ধীরে ওই বাচ্চাটা উঠে বসেছে। তার ছোট্ট ছোট্ট হাতগুলো যেন আমার বুকের উপর চাপ সৃষ্টি করছিল। বাচ্চাটার চোখগুলো ছিল অস্বাভাবিক রকমের লাল, আর তার হাসিটা ছিল এক বিভৎস ইঙ্গিত। আর দূর থেকে খুব কম শব্দে ওই মহিলার ভয়ঙ্কর হাসি আমার কানে আসছিল। সেই হাসিটা যেন বাতাসের মধ্য দিয়ে ভেসে আসছিল, আমার কানে এসে এক অশুভ প্রতিধ্বনি তৈরি করছিল। আমি আর এই দৃশ্য সহ্য করতে না পেরে খুব আলতো স্বরে শুধু আল্লাহ বলে জ্ঞান হারিয়ে ফেললাম। আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আর চারপাশটা অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরে এসে আমি দেখলাম আমি আমার বাড়িতে আমার নিজের বিছানায় শুয়ে আসছি। সকাল হয়ে গেছে, সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকেছে। আমার স্ত্রী পাশে বসে আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। আমি যখন চোখ খুললাম, আমার স্ত্রী জানালো যে লোকজনেরা আমার মোবাইল নিয়ে কল করেছিল। রাতের 3টার দিকে কিছু মানুষ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার টেম্পুর সামনে দেখে, আর আমি টেম্পুর সামনে জ্ঞান হারিয়ে পড়ে আসছি দেখে, তারপর তারা আমার মোবাইল খোঁজাখুঁজি করলে আমার স্ত্রী নাম্বার দেখতে পায় আর কল দেয়। আমার স্ত্রী খবর পেয়ে নিজের ভাইকে ডেকে এনে আমাকে নিয়ে যায়। এসব কিছু শোনার পর আমি আমার স্ত্রীকে রাতের সব ঘটনা বললাম। সেই মহিলা, সেই বাচ্চা, চুল খাওয়ার দৃশ্য, রাস্তায় বাচ্চাটাকে ছুড়ে ফেলার ঘটনা, আর আমার বুকের ওপর বাচ্চাটার বসে বিভৎসভাবে হাসার ঘটনা। আমার কথা শুনে আমার স্ত্রী প্রচন্ড ভয় পেয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, সে ভয়ে কাঁপছিল। সেদিন রাতের ঘটনাটা আমার জীবনে এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে আমি আর কোনোদিন টেম্পো ড্রাইভারের কাজ করতে পারিনি। সেদিনের পর থেকে আমি টেম্পো ড্রাইভারের কাজটা ছেড়ে দিলাম। আমি আর ওই রাস্তায় যেতে চাইনি, ওই খারাপ জিনিসগুলোর মুখোমুখি হতে চাইনি। আমার এলাকায় একটা ছোট্ট সবজির দোকান দিয়ে বসলাম। সেই ঘটনার পর থেকে আমি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা আর কোনোদিন আমার জীবনে ফিরে না আসে। এখনো মাঝে মধ্যে ঘুমের ঘোরে সেই বিভৎস হাসি আর চুল খাওয়ার দৃশ্য আমার চোখে ভেসে আসে, আর আমি আতঙ্কে চিৎকার করে উঠি। সেই রাতের কথা মনে পড়লে আমার শরীর এখনো শিহরিত হয়ে ওঠে। আমি জানি সেদিন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আর তা শুধুই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটির সময়কাল 1993 কি 94 সাল। স্থান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাথরি গ্রামে। ওই গ্রামের মানুষেরা ওই সময়ে প্রায় ম্যাক্সিমামই কৃষিকাজ করতেন। তখনও ওই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। সারাদিন সকলে অনেক খাটাখাটুনি করার কারণে সন্ধ্যার পরপরই রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যেতেন এবং উঠতেন কাক ডাকা ভোরে, কখনো কখনো ফজরের আজানেরও আরো আগে। সাধারণত এই মঞ্জুরি ঘোষের যিনি স্বামী, উনি প্রথমে ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে ওঠার পর মঞ্জুরি ঘোষকে ডাকতেন। উনি ঘুম থেকে ওঠার পর, মানে মঞ্জুরি ঘোষের হাজবেন্ড ঘুম থেকে ওঠার পর উনি প্রথমে যে কাজটি করতেন সেটি হচ্ছে ওনার গোয়াল ঘর থেকে গরুগুলো ছেড়ে দিতেন। পরবর্তীতে মঞ্জুরি ঘোষ গিয়ে ওই গোয়াল ঘরটি সাফ করতেন। এখানে ওনাদের বাড়ির একটি ছোট্ট বর্ণনা দিই, সেটি হচ্ছে যে ওনাদের বাড়ির থেকে, মানে বাড়ির উঠোনের একটু সাইডে হচ্ছে গোয়াল ঘর, মানে একদম ঘরের কাছাকাছি না, একটু সাইডে। গোয়ালঘরে যাওয়ার সময় উঠোনের পাশেই একটি ছোট্ট বাঁশঝাড় রয়েছে। আসলে এটা ঝাড় বলা যাবে না, 20-25টা গাছ, মানে বাঁশ গাছ রয়েছে এরকম আর কি। আর ওই বাঁশঝাড়ের
কাছেই একটি মাঝারি আকৃতির তেঁতুল গাছ রয়েছে। তো যেই ভোরবেলায় ঘটনাটি ঘটে, স্বাভাবিকভাবেই মঞ্জুরি ঘোষের হাজবেন্ড ঘুম থেকে উঠে গরুগুলো ছেড়ে দিয়ে চলে গিয়েছে লাঙল জোয়াল কাঁধে নিয়ে। কিছু সময় পরে মঞ্জুরি ঘোষ উনি গোয়ালঘর পরিষ্কার করতে গিয়েছেন। গোয়ালঘর পরিষ্কার করে তিনি যখন বের হয়েছেন, হঠাৎ তিনি দেখেন যে বাঁশঝাড় এবং তেঁতুল গাছ এটি বেশ নড়ছে, মনে হচ্ছে বেশ বাতাসে এগুলো নড়ছে। কিন্তু আরো খেয়াল করেন যে বাতাস যদি হবেই, তাহলে শুধু বাঁশঝাড় এবং তেঁতুল গাছটি কেন নড়ছে? আরো তো গাছপালা রয়েছে পাশে, সেগুলো তো নড়ছে না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে একটি দমকা বাতাস এসে ওনার গায়ে লাগে। বাতাসে উনি কিছুটা দুলে পড়েন, যদিও বডির ব্যালেন্স উনি রক্ষা করতে পেরেছিলেন, পড়ে যাননি। কিন্তু চিন্তা করেন কি ব্যাপার, এরকম দমকা বাতাস আমার গায়ে লাগলো কেন? যাই হোক, উনি আর বেশি কিছু ভাবেননি। এই কারণে ভাবেননি কারণ উনি গ্রামের মেয়ে, আর এত ভোরবেলা উঠলে স্বাভাবিকভাবেই টুকটাক কিছু ভুতুড়ে ঘটনা ঘটতেই পারে। তাই এই বিষয়গুলো ওইভাবে তিনি আমলে নেননি। উনি স্বাভাবিকভাবে অন্য কাজ শুরু করেন। উনি এবং ওনার হাজবেন্ড বেশ ভোরবেলা উঠলে ওনাদের ছেলেপেলেরা আবার একটু যখন সকাল হতো বা একটু হালকা আলো ফুটেছে তখন ঘুম থেকে উঠতো, তারাও অন্যান্য কাজ করত। সকালে নাস্তা খাবার যখন সময় হয়, তখন পরিবারের অন্য সদস্যরা যখন মঞ্জুরি ঘোষকে খেতে ডাকেন, তখন উনি বলেন তার খিদে নেই, তিনি কাজ করছেন এবং খুব দ্রুত গতিতে কাজ করছেন, কোনো ক্লান্তি তার মধ্যে দেখা যাচ্ছে না। দুপুরের খাবার যখন সময় হয়ে যায়, তখন তাকে ডাকা হয়, তখনও তিনি বলেন তার খিদে নেই। বাড়ির সকলে এবং তার ছেলেপেলেরা চিন্তা করে যে কি ব্যাপার, বাবার সাথে কি মায়ের ঝগড়া হলো নাকি? কিন্তু ঝগড়া হলে তো আমরা শব্দ শুনবো, এমন তো কিছু শুনলাম না। হঠাৎ মা খাচ্ছে না কেন, তার সন্তানদের এরকম একটা চিন্তা ছিল। এই সমস্যাটা প্রকট হয় রাতের বেলা। রাতের বেলা সবার সঙ্গে যখন তিনি খেতে বসেছেন, সামনে যখন প্লেট দেওয়া হয়েছে, তখন তিনি প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং বলছেন, জানিস না আমি হলুদ পছন্দ করি না, হলুদ দেয়া তরকারি তোরা আমার সামনে কেন দিয়েছিস? তখন সবাই বেশ চিন্তিত হয়, কি ব্যাপার, মা এরকম আচরণ করছে কেন? হলুদ দেয়া তরকারি মা খাবে না, এটা কেমন কথা? যাই হোক, ওই রাত্রে সবাই এই বিষয়গুলো খুব বেশি অস্বাভাবিকভাবে নেননি। সমস্যা ঘটে যায় পরের দিন ভোরবেলা। মঞ্জুরি ঘোষের হাজবেন্ড যখন ঘুম থেকে ওঠে, তখন প্রতিদিনের মতো সে যখন তার স্ত্রীকে ডাকতে যাবে, তখন দেখে তার স্ত্রী পাশে নেই। তখন তিনি ভাবেন হয়তো বা কোনো কারণে ঘুম থেকে আজকে তার স্ত্রী আগেই উঠেছে। এই চিন্তা করে তিনি বাইরে যান। বাইরে গিয়ে প্রতিদিনের মতো তিনি গোয়ালঘর থেকে গরুগুলো ছেড়ে দেন। ছেড়ে দিয়ে তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন ওনাদের উঠোনেরও আরো সামনে গিয়ে, যখন ওনার বাড়ির সীমানা প্রায় পার হয়ে গিয়ে আরো একটি বড় বাঁশঝাড় রয়েছে, তিনি দেখেন তার স্ত্রী মঞ্জুরি ঘোষ ওই বাঁশঝাড়ের নিচে বসে কান্নাকাটি করছে। দু হাঁটু একটু গুছিয়ে তার উপর মাথা দিয়ে বসে আছেন এবং কান্নাকাটি করছেন, চুলগুলো এলোমেলো। তখন তিনি বলেন যে কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন, আর কান্নাকাটি বা করছো কেন, কি সমস্যা হয়েছে তোমার? যাও ঘরে যাও। কোনো শব্দ আসে না, কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না। তিনি কয়েকবার করে বলার পরেও যখন তার স্ত্রী কোনো ধরনের কোনো শব্দ করছিলেন না, তখন তিনি আস্তে করে তার স্ত্রীর শরীরে হাত রাখেন। যখনই হাত রেখেছেন, তখনই এমনভাবে খেকিয়ে উঠেছেন, মনে হচ্ছে কোনো প্রাণী যখন খুব হিংস্র হয়ে যায় এবং মারাত্মকভাবে গর্জন করে ওঠে, ঠিক তেমনি তিনি খেকিয়ে ওঠেন এবং বলে ওঠেন, আমাকে কেন বারবার ডাকছিস, কেন বিরক্ত করছিস? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আর আমি এখানেই থাকি, এখানেই আমার বসবাস। এরকম আচরণ এবং এই ধরনের কথা শোনার সাথে সাথে ওনার হাজবেন্ড ভয় পেয়ে যান। উনি দৌড়ে ঘরে চলে যান
ওনার ছেলে মেয়ে এবং ওনাদের একান্নবর্তী পরিবারের অন্য সদস্যদেরকে ডেকে তোলেন, তাদেরকে বলেন এই ঘটনা। সবাই চলে আসে বাঁশঝাড়ের নিচে, দেখে সত্যি মঞ্জুরি ঘোষ বসে আছে এবং কান্নাকাটি করছে। সবাই যখন ঘরে আসতে বলে, তিনি কোনো কথা বলেন না। সবাই যখন বারবার তাগাদা দিতে থাকে, একটা পর্যায়ে তিনিও সবার প্রতি এরকম খেকিয়ে উঠে বলেন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকব, আর যখন সময় হবে আমি নিজেই যাব, কেউ আমাকে বিরক্ত করতে আসবি না। এই কথা শুনে সবাই ভয় পান। সবাই বুঝতে পারেন বিষয়টা আর স্বাভাবিক বিষয়ের মধ্যে নেই, অস্বাভাবিকতার পর্যায়ে চলে গিয়েছে। দ্রুত কোনো গুণিন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে। সকাল 8টা কি 9টার দিকে তাকে জোর করে বাড়ির উঠোনে নিয়ে আসা হয়। উঠোনের পাশেই ছিল রান্নাঘর। যখন রান্নাঘরের কাছাকাছি তাকে নিয়ে আসা হয়েছে, তখন তিনি চিৎকার করে বলতে থাকেন, রান্নাঘরের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে যা, রান্নাঘরে অনেক হলুদ রয়েছে, হলুদের গন্ধ আমি সহ্য করতে পারি না, আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যা। তখন তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। সবাই আশেপাশে ভালো গুণিন খোঁজ করতে থাকেন, কিন্তু তখনও গুণিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। মোটামুটি দুপুরের পর থেকে তার আচার আচরণ একটু স্বাভাবিক যখন সবাই বোধ করেন, তখন সবাই মনে করেছেন যে হয়তো বা এটা ঠিক হয়ে গেছে। রাতের বেলা ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। রাতের বেলা সবাই মঞ্জুরি ঘোষ এবং তার হাজবেন্ড তাদের ঘর থেকে গোঙানির আওয়াজ শুনছে, এবং গোঙানির আওয়াজ একটু একটু করে তীব্র হচ্ছে। ওনার ছেলেমেয়েরা যখন দরজা নক করে তখন কেউ খোলে না। একটা পর্যায়ে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে তাদের মা মঞ্জুরি ঘোষ, তাদের হাজবেন্ড মানে তাদের বাবার, মানে তার হাজবেন্ড তার মানে সন্তানদের বাবার বুকের উপরে উঠে গলা চেপে ধরে আছে, এবং আরেকটু হলেই হয়তো মেরে ফেলতো তাকে। সন্তানেরা মিলে তার মাকে ওখান থেকে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে আসে। আর কয়েক সেকেন্ড হলেই হয়তোবা তাদের বাবার মৃত্যু ঘটত। তাদের সন্তানেরা কোনোভাবেই তাদের মায়ের সঙ্গে পেরে উঠছিল না শক্তিতে। চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্য সদস্যরাও চলে আসে, তাকে বহু কষ্টে বেঁধে রাখা হয়। কিন্তু আরো একটা ব্যাপার ঘটে, সেটি হচ্ছে যে তখন কিন্তু রাত বেশি হয়নি। কিছু সময় পরে মনে হয় সব স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু কখন যে এই বাঁধন খুলে মঞ্জুরি ঘোষ আবার বাঁশঝাড়ের নিচে চলে গিয়েছে কেউ খেয়াল করতে পারেনি। ভোরবেলা যখন তাকে কোথাও দেখা যাচ্ছে না, তখন সবাই খুঁজতে থাকে এবং খুঁজে তাকে পাওয়া যায় সেই বাঁশঝাড়ের নিচে একই রকম ভাবে বসে আছে, কান্নাকাটি করছে। সবাই যখন তার কাছে যায়, এবারও সে বলে ওঠে, কেউ আমাকে ডিস্টার্ব করবি না, কেউ বিরক্ত করতে আসবি না, আমি এখানেই থাকি আর আমি এখানেই থাকবো, এখান থেকে আমি এক চুলও কোথাও নড়ব না। সবাই বুঝতে পারে যে সময় পার হয়ে যাচ্ছে, আজকের মধ্যেই কিছু করতে না পারলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। সকাল হতে না হতে একজন গুণিনকে ডেকে নিয়ে আসা হয়। গুণিন ওই বাঁশঝাড়ের নিচে একটি গোল বৃত্ত করেন এবং সেখানে মঞ্জুরি ঘোষের উপর ভর করে থাকা জিনকে প্রশ্ন করেন, কে তুই, কোত্থেকে এসেছিস? তখন সে বলে, ওই যে দূরে মাঠের ভিতরে বড় একটি তেঁতুল গাছ রয়েছে, আমি সেখানেই থাকি। আমি বহুদিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলাম, এরপর থেকে আমি এখানেই থাকি। সেদিন সকালবেলা আমি যখন বড় তেঁতুল গাছ থেকে এদের বাড়ির এই ছোট তেঁতুল গাছে আসছিলাম, তখন একে আমি দেখতে পাই। এখন আমি একে ছাড়া কোথাও যাব না, আমি এর উপর ভর করেই থাকব। এই ধরনের কথাবার্তা যখন চলতে থাকে গুণিন এবং পজেসড হওয়া মঞ্জুরি ঘোষের মধ্যে, অনেক কষ্টে গুণিন
এই পোজেসড অবস্থা থেকে মঞ্জুরি ঘোষকে মুক্ত করেন। পরবর্তীতে গণিন জানান যে সত্যি বহুদিন আগে ওই তেঁতুল গাছের একটি ডালে, যখন তেঁতুল গাছটা আরো ছোট ছিল, ডালে একজন মহিলা আত্মহত্যা করে। এরপর থেকে একটা দুষ্টু জিন ওই মহিলার রূপ ধরে ওই গাছে বসে থাকে এবং বিভিন্ন সময় মানুষদেরকে ভয় দেখায়, বিরক্ত করে। আর এমনই একটি ঘটনা মঞ্জুরি ঘোষের সাথে ঘটেছে। মঞ্জুরি ঘোষ যখন পজেসড অবস্থা থেকে মুক্ত হন, তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। যখন তার জ্ঞান ফেরে, তিনি পরিবারের সব সদস্যদেরকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আমি এখানে কেন, তোমরা সবাই আমার চারদিকে দাঁড়িয়ে আছো কেন, আমাকে ওভাবে দেখছো কেন? তার মানে হচ্ছে 2 দিন আগে তিনি যখন পজেসড হয়েছিলেন, এরপর থেকেই 2 দিনের মধ্যে কোনো ঘটনা তার মনে নেই। তখন তাকে বলা হয় যে তোমার সাথে এই ঘটনা ঘটেছে। তিনি শুনে খুব ভয় পান যে সর্বনামা, আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি তো কিচ্ছু বলতে পারি না, বুঝতে পারি নাই, আমার তো কিছু মনেও নেই। যাই হোক, এরপরে মঞ্জুরি ঘোষের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। মঞ্জুরি ঘোষ এবং তার স্বামী দুজনই মৃত্যুবরণ করেছেন। তারা এখন কেউই জীবিত নেই। আর সন্তু ঘোষকে ধন্যবাদ আমাদেরকে চমৎকার 3টি ঘটনা উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, এই ঘটনা 4 বছর আগের একজন ভদ্রলোকের। বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি জব করতেন এবং তার নাম ছিল টুটুল। তো ভদ্রলোক ট্রান্সফার হয়েছে কোনো একটা এলাকায় থেকে তাদের ঢাকায় তাদের কোম্পানির মূল অফিসে চলে আসেন। তো তার পরিবারে ছিল 1 বছর বয়সী একটা শিশু এবং তার স্ত্রী। মালিবাগের কোনো একটা এলাকায় তিনি থাকতেন এবং ঘটনা শুরু হয় একদিন রাতে। তিনি একদিন গাড়িতে তার বাসায় উদ্দেশ্যে যাচ্ছিলেন, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন সময় আনুমানিক রাত 1টা কি 1:30 হবে। টুটুল সাহেবের মনে হলো প্রায় 30-60 কিলোমিটারের আশপাশের স্পিডে গাড়ি চালাচ্ছেন তিনি কুড়িল বিশ্ব রোডে। প্রথমে তিনি খেয়াল করলেন গাড়িটা ভারী ভারী লাগছে, যেন ভারী কিছু তার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তিনি স্পিড বাড়িয়ে চলছিলেন। তিনি খেয়াল করলেন সাইড গ্লাসে দেখা যাচ্ছে গাড়ির কেউ পেছনে দৌড়াচ্ছে। দ্বিতীয়বার তিনি তাকিয়ে দেখেন, কিছু দেখলেন না। কিছু মিনিট পর তিনি লক্ষ্য করলেন গাড়ি 70+ স্পিডে চলছে, তো তার পথ যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে না, অনেকটা রিকশার গতিতে চলছে। হঠাৎ তিনি ধূপ করে তার চলন্ত গাড়ির ছাদে কিছু পড়ার শব্দ পেলেন এবং কয়েক সেকেন্ড পর থেকে গাড়িটা ভীষণভাবে কেঁপে উঠতে লাগলো। তিনি স্পষ্ট শুনতে পেলেন কর্কশ ভয়ানক কণ্ঠে, এই গাড়ি থামা। তিনি গাড়ি ব্রেক করতে যেয়ে দেখলেন গাড়িটা ব্রেক নিচ্ছে না এবং গাড়িটা অসম্ভবভাবে কাঁপছে। পুরো গাড়ির চারিপাশে যদি হাত দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম শব্দ হতে লাগলো এবং গাড়িটার ছাদে কোনো কিছু দিয়ে আঘাত করার শব্দ হতে লাগলো। তিনি শব্দ করে দোয়া দুরুদ পড়তে লাগলেন এবং কিছুক্ষণ এভাবে চলার পর তার গাড়িটা থেমে যায় এবং গাড়ির ভেতরে ধোঁয়া বেরোতে শুরু করে। তিনি গাড়ির দরজা খুলতে যেয়ে দেখলেন দরজার লক কোনোভাবেই খোলা যাচ্ছে না এবং খোলার না কারণে ধোঁয়ার পরিমাণ বেশি হয়তো তিনি দরজা জানালা ভেঙে বেরিয়ে আসেন। তিনি বের হওয়ার পর নিজ কানে শুনতে পান একটা ভয়ঙ্কর ধরনের হাসি বাতাসে ভেসে আসছে। দেখতে পেলেন রাস্তার অন্যদিকে গাছের ছায়া অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে দেখা না গেলেও তিনি বুঝতে পারলেন সেই অন্ধকারে দাঁড়িয়ে যে ছিল সে হাসছিল এবং হুবহু তার মতোই দেখতে। তিনি গাড়িটার কাছে যেয়ে দেখেন কোনো ধোঁয়া নেই, কিছুই নেই, গাড়ি একদম ঠিক। সে সময় তার স্ত্রী তাকে ফোন দেয়। ওপরে তার স্ত্রী ঠিক মতো কথা বলতে পারছিল না। উনি শুনতে পাচ্ছিলেন তার স্ত্রী কাশছিলেন, এমন কাঁদছিলেন, এমন অবস্থা যেন কাশিটা জোর করে করানো হচ্ছে তাকে। তিনি আল্লাহর নাম নিয়ে আবারও গাড়ি চালানো শুরু করেন এবং এক সময় বাসায় পৌঁছে যান, যে দেখতে পান তার স্ত্রী তার সন্তানকে জড়িয়ে ধরে বাড়িওয়ালার ঘরে বসে আছেন, একদম ভীত সন্ত্রস্ত অবস্থায়। তাকে শান্ত করার পর জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন তার স্ত্রী বলে তখন একটা 20-এর মতো হবে সময়, গেটে টোকা পড়ে, উনি যে কাউকে দেখতে পায় না। তারপর আরেকটা টোকা পড়ে, এবার শব্দটা আসে কিচেনের গেট থেকে। তিনি সেখানে যে দাঁড়ানোর পর শব্দটা আসে তার চোখের সামনে বাথরুমের দরজা থেকে এবং দরজাটা ধীরে ধীরে খুলছিল। ধীরে ধীরে দরজা খোলার যে শব্দটা কবজায় হয় তেমন শব্দ হলো। উনি ভয় পেয়ে গেলেন এবং তখনই বাথরুম থেকে খুবই কালো একটা ছায়া এসে ওনার গলা চেপে ধরে। উনি দেখতে পাচ্ছিলেন সেই ছায়াটা হুবহু ওনার মতো দেখতে। সেই ছায়াটা তাকে নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ঘরে যে ঘরে বাচ্চাটা ঘুমোচ্ছিল সেই ঘরের দিকে ছায়াটা ছুটে যায় এবং উনি শুনতে পান তার বাচ্চা কেঁদে উঠেছে। তিনি ভয়ে দ্রুত সেই ঘরে যান এবং দেখতে পান তার মতো করে একজন দেখতে আরেকজনের কোলে তার সন্তান। সেই ছায়াটা
কত বড়, কত বীভৎস, জিভ বের করে তার বাচ্চাটার শরীর চাটছে। এমন হঠাৎ করেই যেন তার মাড়িটা খুলে যে খুব বড় রকমের মুখে পরিণত হয়। সেই ছায়াটা তার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বাচ্চাটার মাথাটা তার মুখে ঢুকিয়ে ফেলে। তা দেখে তিনি চিৎকারে দৌড়ে সেখানে যায়, সেই ছায়ার মুখ থেকে তার বাচ্চাকে প্রাণপণে টেনে বের করে সেই ঘর থেকে ছুটে বেরিয়ে যান। বাড়িওয়ালার দরজায় এসে পড়ে যান তিনি। পরে বাড়িওয়ালা তাকে উদ্ধার করে নিয়ে তার ঘরে যেয়ে বসান। সেই ছায়ামূর্তিটার 4টা কামড়ের দাগও তার সন্তানের মাথার পেছনে পাওয়া যায়। এই সব কিছু শুনে টুটুল সাহেব ভয় পেয়ে যান, কেননা তার সাথেও একটা ঘটনা ঘটেছে। কিন্তু তিনি সেই কথা তাদেরকে বলেননি, বললে তারা ভয় পেয়ে যেতে পারেন। সেই রাতে সেই বাসায় তার স্ত্রী থাকতে না চাওয়ায় সেখানে না রেখে টুটুল সাহেব তার ভাইয়ের বাড়িতে নিয়ে যায় পুরো পরিবার। তিনি সেদিন একজন হুজুরের কাছে যান, দেরি না করে সমস্ত কথা বলেন। হুজুর বলেন, যেহেতু রাতে ওই বিশ্ব রোড দিয়ে গেছেন, এলাকাটা তো ভালো না, তাই হয়তো পিচাস না হলে বদজিন তার ক্ষতি করতে চেয়েছিল, পারে নাই দেখে আপনি বাসায় এসে ভয় দেখাইছে। তাই সেই হুজুরকে একটা তাবিজ দিয়ে বলে, কিছুদিনের জন্য এটা কিছু নিয়ম পালন করতে হবে, এগুলি পালন করেন। এরপরে বেশ কিছুদিন আর সমস্যা হয়নি। কিন্তু তারা এরপর থেকে প্রতিদিন স্বপ্ন দেখতে লাগলেন। তারা দুজনই একই রকম স্বপ্ন দেখতে লাগলেন। কখনো দেখছিলেন তারা ময়লা খাচ্ছেন, কখনো দেখতেন তারা নিজেরাই তার শিশুর মাথা কেটে নিয়ে হাতে নিয়ে বসে আছে। অনেক বিভৎস স্বপ্ন দেখতেন। এর মধ্যে টুটুল সাহেব তার পারিবারিক এক অনুষ্ঠানের কারণে স্ত্রীকে এবং সন্তানকে গ্রামের বাড়িতে দিয়ে আবার ঢাকায় ফেরত আসেন, কারণ তার যেহেতু কাজ আছে তাই তিনি গ্রামের বাড়িতে থাকতে পারছিলেন না। সেদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন, মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখতে পান তার সমস্ত বিছানা পানিতে ভেজা। তিনি আলো জ্বালিয়ে বিছানা থেকে নেমে দেখতে পান সেই ঘরের মেঝেও পানি। তিনি শুনতে পেলেন তার বিছানায় শব্দ হচ্ছে। পিছনে ঘুরে তিনি তাকিয়ে দেখেন তার বিছানায় তিনি শুয়ে আছেন। কি ব্যাপার? তার মতো আরেকজন মানুষ শুয়ে আছেন বিছানায়। তার বুকের উপর মোটা লম্বা চুলওয়ালা একটা মহিলা তার গলা চেপে ধরে আছে এবং তিনি সেখানে কাতরাচ্ছেন। সেই মহিলা তার দিকে তাকায়, তার খুব ভয়ঙ্কর ভাবে তাকায়। চুল দিয়ে তার মুখ ঢাকা ছিল। একটা হাসি দেয় সেই মহিলা। তা দেখে তিনি বেহুশ হয়ে যান ভয় পেয়ে। এরপর তার ঘুম ভেঙে গেলে তিনি নিজেকেই তার বিছানাতেই আবিষ্কার করেন। সবকিছু ঠিকই ছিল। রাতে তিনি যা দেখেছেন, বিছানা ভেজা, ফ্লোরে পানি, এখন কিছুই নেই, সবকিছু ঠিক। তিনি পরে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন, এই বাসায় কোনো সমস্যা আছে? এমনকি উনি আশেপাশে খোঁজ খবর নেন, কিন্তু সবাই তাকে বলে, না, বাসায় তো কোনো সমস্যা ছিল না। তিনি চিন্তা করলেন বাসা ছেড়ে অন্য বাসায় উঠবেন। তার একদিন পর রাতে তিনি ঘুমিয়েছিলেন। যেহেতু তার স্ত্রী গ্রামে গিয়েছেন পারিবারিক একটা অনুষ্ঠানে যোগ দিতে, তাই তিনি একাই ছিলেন। মাঝরাতে তার ঘুম ভেঙে যায় একটা মেয়ের কণ্ঠের ডাক শুনে, মণি ভাইয়া, মণি ভাইয়া। তিনি উঠে বসেন। তিনি আবারও শুনতে পান, মণি ভাইয়া, মণি ভাইয়া, আমাকে একটু বাসায় নিয়ে আয় না ভাইয়া, ভাইয়া এখানে একা খুব ভয় পাচ্ছি। ভাইয়া ভাইয়া বলে ডেকে যাচ্ছিল। এই কণ্ঠস্বর শুনে তিনি ঘাবড়ে যান। লাইট জ্বালাতে যেয়ে দেখেন লাইট জ্বলছে না। তার ঘরে দরজা খোলাই ছিল। তিনি আবছা অন্ধকারে দেখছিলেন মোটা দেহের একজন মানুষ ফ্লোরে 2 হাত দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে, মানে ওই যে যারা হাঁটতে পারে না, যারা অনেক ফকিরকে দেখা যায় যে টেনে হিঁচড়ে নিজেদেরকে নিয়ে আসে, ঠিক তেমনি টেনে হিঁচড়ে নিজেকে তার দিকে নিয়ে আসছিল। এমন মনে হলো যেন হচ্ছে হাঁটা চলা করতে পারে না। তিনি কি করবেন বুঝে পারছিলেন না। আর তখনই তিনি বুঝতে পারলেন ঘরের ফ্লোরে পানি চলে এসেছে এবং দ্রুতই পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না তিনি জেগে আছেন নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। তিনি দেখলেন সেই মোটা মানুষটা ধীরে ধীরে সেই ঘরের ভেতরে পানিতে তলিয়ে যাচ্ছে এবং এক হাত দিয়ে সাহায্য চাইছিল, বলছিল, মণি ভাইয়া আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। আর ঠিক তখন তিনি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গেলেন, কিন্তু পিছন থেকে অদ্ভুত কালো গোল চেহারার একটা কিছু তাকে জড়িয়ে ধরে। তিনি ফ্লোরে পড়ে যান এবং সেই গোল চেহারার কালো প্রাণীটা তার বুকের উপর উঠে পড়ে এবং তার গলা চেপে ধরে। সেই প্রাণীটা বড় জিভ বের করে টুটুল সাহেবের চেহারার সামনে সাপের ন্যায় ফোঁস করতে লাগে। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো সকালের আলোতে তার জ্ঞান ফেরে এবং তার বাবাকে তিনি ফোন দেন এবং বলেন, বাবা, যা যা হয়েছে তিনি সবকিছু তার বাবাকে বলেন। তিনি বললেন, আব্বা, আমি যা মিনিকে দেখেছি বারবার, মিনি ঠিক আছে কিনা দেখেন তো একটু। মূলত তিনি যাকে দেখেছেন রাতে হামাগুড়ি দিয়ে তাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে, সেটা তার ছোট বোন মিনি, যার বিয়ে ঠিক হয়েছে এবং সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই তার স্ত্রীকে তিনি বাড়িতে দিয়ে এসেছিলেন। এই টুটুল সাহেবও নিজেও কিছুদিন পর যাবেন বিয়েতে। তার কথা শুনে তার বাবা তাকে ফিরে আসতে বলেন। তো টুটুল সাহেব তার বাবার কথা শুনে তাদের গ্রামের ইমামকে, টুটুল সাহেবের সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো তার বাবা তাদের গ্রামের ইমামকে বলেন। ইমাম বলেন, আপনার তো জমি জমা নিয়ে ঝামেলা আছে, মেয়ে বিয়ে দিচ্ছেন, ওরা কি কোনো কুফরি কারাম করলো কিনা? আপনি আমার ওস্তাদের কাছে যান, ওনার কাছে জিন আছে, উনি আপনাকে সঠিক খবর দিতে পারবেন।
এদিকে টুটুল সাহেব গ্রামের বাড়ি ফিরে আসেন। বিয়ের প্রায় 4 দিন তখনও বাকি। টুটুল সাহেবের বাবা খুলনায় যান তার গ্রামের ইমামের ওস্তাদের কাছে ঘটনা বলার জন্য। সব শুনে সে ওস্তাদ বলেন, আসর বসাবো, জিন আসবে, তাকে জিজ্ঞেস করে জানতে হবে। সেদিন সন্ধ্যার পর সেই ওস্তাদ জিন হাজির করতে জানতে চান কি সমস্যা হয়েছে, ওনাদের একটু দেখাও আর সলিউশন দাও। সেই জিন কিছুক্ষণ পরে ফিরে আসবে বলে চলে যায়। এসে সে বলতে শুরু করে টুটুলের উপর ঘোর বিপদ আসন্ন, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, হয়তো হয়েই গেছে। টুটুলরা জানতে চান কি ক্ষতি আর কে করতে চাইছে সেই ক্ষতি। সে জিন বলে, জমি দখল নিয়ে তোমরা ঝগড়া করেছিলা, ওরাই করেছে। তোমার পরিবারকে শেষ করে দিতে পিশাচিনি ডেকে নিয়ে এসেছে। তোমার এই ছেলে, তার শিশু আর তোমার মায়ের উপর তার নজর। দিন পর অমাবস্যার তিথি আসবে, সেদিন তার পূর্ণ শক্তি লাভ করবে। তোমাদের জানের উপর বিপদ, তোমাদের জানের উপর দিয়ে মানে মানে তোমাদের এখন অবস্থা ভালো না, তোমাদের বিপদ আছে এবং আরো কিছু কথা সেই জিন বলে। পরে সেই জিনের কাছে সাহায্য চাইলে 16টা তাবিজ দেয়। টুটুলদের পরিবারদের নাতি নাতনি মিলিয়ে এই 16 জনকে 16টা তাবিজ দেওয়া হয়। বলে দেয় কোনোভাবে যেন এই তাবিজ যেন না সরে এবং না খোলা হয়। যদি তাবিজ একবারের জন্য সরে যায় তবে ওই পিশাচিনি তাকে ক্ষতি করে ফেলবে, যার তাবিজের শরীরে থাকবে না। তো তারা সেখান থেকে ফিরে আসেন সবাইকে কিছু না বলে, শুধু তাবিজ দিয়ে বলে, এই তাবিজ মাজার মানে একটা জায়গা থেকে আনা হয়েছে আমাদের ভালোর জন্য, তোমরা সবাই তাবিজ পরে রাখো, খোলা যাবে না, খুলে ফেললে তাবিজ আর কাজ করবে না। এটা বলে সবাইকে তারা তাবিজ পরিয়ে দেয়। এর মধ্যে প্রতিদিন টুটুল সাহেব স্বপ্ন দেখছিলেন। তিনি দেখতেন তার মতোই দেখতে একজন লোক পানির নিচে টেনে নিয়ে গেছে তাকে। তিনি ডুবছেন আর তার কানের মধ্যে পানির যেভাবে শব্দ হয় পানির নিচে গেলে ঠিক সেরকম শব্দ আসছে। আর তাকালে তিনি ঘোলাটে পানি দেখতেন, চারপাশে বালুকণা পাতা চারপাশে ভেসে বেড়াচ্ছে, যেমনটা পুকুরে ডুব দিলে খালি চোখে দেখা যায় ঠিক তেমন দেখাবে। তার মাথার তীব্র যন্ত্রণা হতে থাকে এবং তার নাক দিয়ে পানিতে ঢুকে গেলে যেমন হয় তেমন ফিল হতে থাকতো তার ঘুমের মধ্যে। আর তার কিছু মনে থাকতো না ঘুম থেকে ওঠার পর। তো বিয়ের দিন সকালবেলা তার বোনকে নিয়ে সবাই পুকুরে যায়, তাকে গোসল করাবে। গ্রাম বাংলার কিছু সংস্কৃত তো থাকেই। তো সব মহিলারা মিলে গোসল করছিলেন। হঠাৎ তারা মিনি মানে টুটুলের ছোট বোনকে খুঁজে পাচ্ছিল না। টুটুল এবং তার বাবা ভয় পেয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করা হয়। তারা আতঙ্কিত হয়ে যায়, যেই ভয়টা মনে বারবার আসছিল তা হলো কিছু তার কিছু হলো কিনা সেটা নিয়ে তারা খুব সন্দিহান হয়ে যায়। বাড়ির অনেক লোক মিলে খোঁজাখুঁজি করে, কিন্তু তারা নিখোঁজ হওয়ার 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পর ওই মিনির ঘরেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জাহিদ ভাই নিজেই সেই ছবিটা দেখেছে এবং তার খুব খারাপ লেগেছিল। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই আশায় যদি একটু হলেও দম থাকে ডাক্তার কিছু করতে পারবে, যদি আল্লাহ কিছু করতে পারে। সব আশা মিটে গেল। বিয়ে বাড়িতে মাতম। এমন ঘটনায় সকলেই ভেঙে পড়ে। টুটুলের বাবা তার পরিবারকে টুটুলের সাথে হওয়া সবকিছু এবং খুলনার ওস্তাদ সেই জিনের হুজের সাথে কথা বলার সবকিছু খুলে বলেন। কিছুদিন পর টুটুলের বড় ভাই এবং তার বাবা পুনরায় সেই ওস্তাদের কাছে যায় জিনের কথা বলতে। সেই জিন তাদের বলে হয়তো ধোকা দিয়ে তাবিজ খুলে ফেলে তোমার মেয়েকে মেরে ফেলেছে। এখন সবাই সাবধানে থাকো, বিশেষ করে টুটুলকে, কারণ ওকে আগে টার্গেট করেছে। ওর ক্ষতি করতে না পেরে তোমার মেয়েকে নিয়ে গেছে। আর তুমি অন্য কাউকে খুঁজো, কারণ আমার এত জোর নেই যে আমি এই পিশাচিনীর সাথে লড়বো। সব কথাই হলো, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল না। তা হলো মিনি সবার সাথে গোসল করছিল, কেউ তাকে উপরে উঠতে দেখেনি। আর তার মৃত শরীর সেই ঝুলন্ত ভাবে অবস্থায় পাওয়া গেল ঘরের ভেতরে, গেট লাগানো অবস্থায়। তাহলে মিনি কখন ঘরে গেল? কিছুদিন পর টুটুল সাহেব প্রতিদিন রাতে স্বপ্ন দেখতে লাগলেন তিনি ঘোলা পানিতে ডুবে যাচ্ছেন, আর সেই পানির তলদেশে তার বোন উপর হয়ে ভেসে আছে। এমনভাবে কিছুদিন যাওয়ার পর টুটুল সাহেব আচরণ পরিবর্তন আসতে থাকে। একদম চুপ হয়ে যান তিনি, তাকাতেন না কারোর দিকে, মুখ তুলে খাইয়ে দিলে খেতেন না, না হলে খাইয়ে দিলে খেতেন, না হলে খেতেন না। রাতের বেলা প্রতিদিন বের হয়ে যেতে চাইতেন বাসা থেকে, শুধু বলতেন মিনি আমাকে ডাকে, আমাকে যেতে হবে, আমার বোনটা একা, ও ভয় পাচ্ছে। তার এই অবস্থা দেখে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করা হলে কিছুদিন ভালো থাকে। এরপর 6 মাস কেটে যায়। একদিন টুটুল সাহেবের স্ত্রী রাতে ঘুম থেকে উঠে দেখতে পান তার বিছানার পাশে মিনি দাঁড়িয়ে আছে। তার শরীরটা ফুলে ফেপে আছে, টপ টপ করে পানি পড়ছে, বোটকা গন্ধ আসছে শরীর থেকে, এবং সেই লোলুপ দৃষ্টিতে তার প্রায় 2 বছর বয়সী বাচ্চাটিকে দেখছে। তার সাথে মিনিরূপী সেই পিশাচের চোখাচোখি হয়, এবং তখনই মিনিরূপী পিশাচটা ওনার হাতে কামড় দিয়ে ফেলে এবং 4 তলার জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। যন্ত্রণায় তিনি কেঁদে উঠলেন। টুটুল সাহেব ঘুম থেকে উঠে আলো জ্বালিয়ে দেখতে পান তার স্ত্রীর ডান হাত রক্তাক্ত এবং একটা আঙ্গুল ঝুলছে। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। দেখা যায় যে ছোট আঙ্গুলটা আছে সেটা পুরাটাই ঝুলে গেছে এবং রিং ফিঙ্গারটা অলমোস্ট অনেকটু কাটা। তিনি তার শ্বশুর টুটুলের বাবাকে রাতের ঘটনা বলেন। সেদিন তাকে কয়েকটা তাবিজ দেওয়া হয়। সেই ঘটনার পরে কয়েকদিন পর রাতে টুটুল সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান মিনি তার মৃত সেই বোন
জিভ বের করে তার বাচ্চা শরীরটাকে কুকুরের মতো জিভ বের করে চাটছে। আর তিনি জেগে উঠায় সেই পিশাচের সাথে তার চোখাচোখি হয়ে যায়। তিনি চিৎকার দিয়ে সেই পিশাচকে সরাতে যাবেন, সেই মুহূর্তে পিশাচটা তার শিশুকে হাতে কামড় দিয়ে ওখান থেকে তার মানে ওই টুটুল সাহেবের উপর হামলা করে, তাকে কামড়াতে থাকে। টুটুল সাহেবের স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি এসব কিছু দেখে অজ্ঞান হয়ে পড়েন। পিশাচটা তার সাথে ধস্তাধস্তির পর সেই পিশাচটা পালিয়ে যায় সেখান থেকে। পরে তিনি বাড়িওয়ালাদের সাহায্য নেন, বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান। বাচ্চার হাতে কুকুরের কামড়ের মতো দাগ পাওয়া যায়। পরে তিনি তার বাড়িওয়ালার সাথে, তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করেন। বাড়িওয়ালার পরামর্শে তিনি ঢাকার বেশ কয়েকজন হুজুরের সাথে যোগাযোগ করেন। তদবির করলে বেশ কিছুদিন সমস্যা হয় না, এরপরে আবার সমস্যা শুরু হয়ে যায়। তার বাচ্চাকে একটা তাবিজ দেওয়া হয়, যার কারণে সেই পিশাচটা তার বাচ্চার কাছে আর আসতো না। কিন্তু 2-3 দিন পর পর মাঝরাতে তাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যেত। তারা জেগে থাকলে দেখতো তাদের ঘরের দরজার সামনে কখনো টুটুলের মতো দেখতে বা কখনো তার স্ত্রীর মতো দেখতে কেউ দাঁড়িয়ে বাচ্চাকে দেখছে মুখ হা করে। তারা দেখতো সেই হা করা মুখ দিয়ে লালা ঝরছে। তারা দোয়া পড়লে সেই পিশাচটা থুতু মেরে সেখান থেকে চলে যেত। অনেক রকমের কাণ্ড ঘটে যেত। তাদের জীবনটা দুর্বিষহ ছিল। বেশ কয়েকবার বোতলে বন্দি করা সত্ত্বেও কোনো ফল পাচ্ছিল না কোনোভাবেই তারা। তো ঘটনা প্রবাহে তাদের সাথে পরিচয় হয় জাহিদ ভাইয়ের। তো জাহিদ ভাইয়ের সাথে ভদ্রলোক দেখা করেন এবং জাহিদ ভাইকে প্রায় 3 ঘন্টা ধরে সবিস্তারে সবকিছু বলেন, যা আসলে লেখা সম্ভব হচ্ছে না। অনেক কিছু তিনি লিখতে পারেননি। তার নাম ঠিকানা বিস্তারিত নিয়ে রাতের বেলা জাহিদ ভাই তার আমির সাহেবকে দেন। আমির সাহেবের প্রথম কথা হলো, এটা তো আদিম যুগ নয়, এখনো ইনসান এতটা নিচে নামতে পারে, এতটা কলুষিত তাদের অন্তর, ফল পেতেই হবে, শাস্তি হবেই। আমি চাই না তোমাকে সব শোনাতে, কিন্তু আমার মতো যাদের কাছে গিয়েছিল তারাও জেনে গিয়েছিল সত্যটা কি। এটা জাহিদ সাহেবের আমির বলছেন, কিন্তু তা প্রকাশ করা সম্ভব না সবার পক্ষে। আমিও তোমাকে বলতে চাই না, টুটুলের জেনে লাভ নেই কেন এমন ঘটনা ঘটছে। টুটুলকে বলে দাও, পিশাচ থাকুক বা প্রেত, যেই থাকুক না কেন, আমরা চেষ্টা করব, আল্লাহ যদি চান তবে তারা সরে যাবে। কিন্তু এতটুকু জেনে রাখো, সব শয়তানের মূল কিন্তু টুটুলের বাবা। কোথায়, কেন, কিভাবে, কে, কখন, এগুলোর কিছুই বলবো না আমি। তাকে বলে দাও পিশাচের আসর আছে, সরানোর চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি পিশাচগুলোকে ঘৃণা করি, কেননা আমার দেখা মতো মানুষের জাদু, বান, কুফরি জাতীয় ক্ষতির পেছনে 90%-এর বেশি সময় এরা ইনভলভ থাকে। আমি সচরাচর অবাক, মানে জাহিদ ভাই সচরাচর অবাক হয় না, তাই ওনাকে বেশি প্রশ্ন করলো না। শুধু একবার বলেছিল, একদিন তো জাহিদ ভাই জেনে যেতে পারে তখন। তো জাহিদ ভাই আমির বলে, পারলে হজম করে নিও, না পারলে হজম করে, মানে না পারলেও হজম করে নিও। তো জাহিদ ভাই কয়েকদিন পর টুটুল সাহেবের বাসায় যায়। ওনার ঘরে প্রবেশ করার পর জাহিদ ভাই পচা ডিমের গন্ধ পেতে থাকে, যেটা স্বাভাবিকভাবেই কেউ টের পায় না জাহিদ ভাই ছাড়া। এবং তার ঘরের বাথরুম থেকে কেউ জাহিদ ভাইকে দেখছিল, এটা জাহিদ ভাইয়ের মনে হচ্ছিল। ওনার স্ত্রী এবং সন্তানকে আগেই সে বাসা থেকে সরিয়ে দেওয়া হয়। টুটুল সাহেব তার একটা বন্ধু ছিল সেখানে, তো তাকেও জাহিদ ভাই বাইরে যেতে বলে এবং বলে যে আপনারা সিঁড়ির ঘরে দাঁড়িয়ে থাকেন, ভেতরে ঢুকবেন না। তো জাহিদ ভাই পুরো ঘর অন্ধকার করে দিয়ে জাহিদ ভাই আমির সাহেবকে ডাকে। উনি এসে সেই পিশাচকে সামনে আসতে কমান্ড করে এবং জাহিদ ভাইয়ের মতো জাহিদ ভাই তার প্রসিডিওর করছিল। অনেক প্রক্রিয়া করা হয় এবং আসলে কাউকে বলা সম্ভব না। জাহিদ ভাই ডাকলেও কেউ আসবে তা নয়, তাই এখানে অনেক সময় লাগে। আর জাহিদ ভাই পুরা বিস্তারিত লিখতে পারেনি আমাকে ঘটনাটা। তো সেই পিশাচ আসে, ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে, অন্ধকারে বোঝা যায় কেউ দাঁড়িয়ে থাকলে, যে কোণার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে এটা আপনি যে কেউ আমরা বুঝতে পারি। মোটা একটা মেয়েলি শরীর, মনে হচ্ছে পানি ঝরছে টপ টপ করে, হ্যাঁ 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 করে ঘর ঘর করছে শুধু। তো জাহিদ ভাই একের পর এক যন্ত্রণা দিয়ে যাচ্ছিল। এখানে ব্র্যাকেটে জাহিদ ভাই একটা কথা লিখেছে, সেটা আমরা আপনাদেরকে বলতে পারছি না। তো আল্লাহর কালামের কাছে সব শয়তানকে মাথা নত হতে হবে যদি নিয়ত ঠিক থাকে। অনেক সময় অনেকের কোনো কিছুতেই কাজ হয় না, তার পেছনে দোষ হলো অন্তরের বিশ্বাস এবং জোর। সেই পিশাচ তার মায়া জাদুর খেলা খেলতে চেয়েছিল, সফল হয়নি। অবশেষে সে বিনা শর্তে চলে যেতে রাজি হয় এবং সে চলে যায়। প্রায় 4 ঘন্টা সময় লেগে যায় তাদেরকে সরাতে। যেহেতু সে পিশাচদের একটা গোষ্ঠীর সর্দার ছিল, তাই আরো 1 মাসের মতো সময় লেগে যায় অন্যান্য পিশাচদের সেইখান থেকে সরাতে। এরপর থেকে টুটুল সাহেবের আর কোনো সমস্যা, আর কোনো ধরনের সমস্যা হয়নি। এখানে মূলত টুটুল সাহেবের বাবা তাদের পারিবারিক শত্রুদের সায়স্তা করতে চেয়েছিল, পিশাচ চালান করে, কিন্তু সেই গতি তার শত্রুদের না হয়ে তারই হয়ে যায়। মেয়েকে তো এই পিশাচরা প্রভাবিত করে আত্মহত্যায় প্ররোচিত করে, সেই সাথে তারা এই ছেলের বড় বিপদ ঘটানোর চেষ্টায় সেই পিশাচরা ছিল। বিশেষ করে টুটুল সাহেবের বাচ্চাটা, অন্যান্য জিনরা যাদের কাছে তার সাহায্যের জন্য গিয়েছিল তারাও ব্যাপারটা জেনে গিয়েছিল, কিন্তু তারা জানতো তাদের এই কথা টুটুলের বাবা স্বীকার করবে না। স্বাভাবিকভাবেই আমরা, মানে জাহিদ ভাইরা কেউই, মানে আপনজনরা কেউই বিশ্বাস করতে চাইবে না এবং সবাই চিন্তা করবে আপনজনই ক্ষতি করতে পারে। ওকে, এটাই ছিল ঘটনা। কারোর ক্ষতি করা ভালো কাজ না,
কর্মের ফল কর্মেই ভোগ করতে হবে। এটাই ছিল জাহিদ ভাইয়ের মেসেজ এবং এটাই ছিল জাহিদ ভাইয়ের ঘটনা। ঘটনাটি 2018 সালে পাভেলের সাথে ঘটেছিল। সে তখন নতুন নতুন গিয়েছে পড়াশোনা করতে জর্জিয়াতে। তো প্রথম গিয়ে খুব একটা ভালো লাগছিল না, তার কাছে বেশ বোরিং লাগছিল, কারণ তার পরিচিত তেমন কেউ ছিল না। সে উঠেছিল খালার বাসা ওখানে গিয়ে, এবং এই খালার বাসা ওখানে হওয়ার কারণেই তার অ্যাডমিশনটা এখানে নেওয়া, তার খালুই ব্যবস্থা করছিলেন সবকিছু। তো যাই হোক, দেখা যেত যে বেশ স্ট্রিক্ট অবস্থায় থাকতে হতো, খালা বেশ স্ট্রিক্ট ছিলেন। তো মোটামুটি ক্লাস আর বাসা, আর এর মাঝে তার খালার ব্যবসা ছিল কাছেই, তাকে আবার নিয়ে আসতো যে ইউনিভার্সিটি থেকে। তো মোটামুটি এইটুকুর মধ্যেই তার সীমাবদ্ধ জীবন ছিল, তার ক্লাস আর ওই বাসা। তো বেশ বোরিং জীবন। আর বাসাটা এমন একটা জায়গায় ছিল, সেটা একটা রেসিডেন্সিয়াল এলাকা, অনেক গাছপালা আছে, সুন্দর। এটাই তার একটা ভালো লাগার জিনিস ছিল। বের হয়ে হাঁটতে হাঁটতে বাসার শেষ দিকে চলে যেত। বাসা ছিল এমন একটা গলিতে, যে গলির শেষ মাথা ডেড এন্ড, এই ডেড এন্ডের দিকে চলে যেত মাঝে মাঝে হেঁটে পাভেল। মানে দেখা যেত বিকালে বা রাত্রেবেলা যখন তার মানে ফ্রি টাইম থাকতো, হেঁটে হেঁটে চলে যেত। এবং খুব ভালো লাগতো সন্ধ্যার পর কখনো হাঁটলে। একেবারে সুন্দর একটা রাত্রির আওয়াজ ছিল, এবং প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এরকম একটা হাঁটার রাস্তা। বের হয়ে গেলে ওই পাশে বেশ কিছুটা উডস, আর তারপরে দূরে আরেকটা ব্লকে অন্যান্য বাসা। তো যাই হোক, পাভেল হেঁটে হেঁটে যেত, এবং সেই ক্রিকেটের শব্দ শুনতে শুনতে, মানে যে ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে হেঁটে শেষ মাথা পর্যন্ত যেত। এবং যে দেখতো যেখানে ডেড এন্ডটা, ওখানে বড় বড় স্টিলের বার দিয়ে এরকম লাগানো, ডেড এন্ড লেখা আছে, এবং তার পাশে বিশাল উডস। তো পাভেল খুব ইন্টারেস্টেড ছিল এইসব ব্যাপারে। যখন সে দেশে ছিল, অনেক ভূতের মুভি দেখতো, ভূতের প্রোগ্রাম শুনতো রেডিওতে। এগুলো তাকে আরো বেশি ইন্টারেস্টেড করে তুলতো এই প্যারানর্মাল ব্যাপারগুলোর প্রতি। তো এই কারণেই পাভেল আসলে সন্ধ্যার পর যখন হেঁটে বেরোতো, এদিকে আসতো, তার কাছে ভালো লাগতো। এই উডসের এই নীরবতা একটা দেখে মনে হইতো কেমন মিস্টিক। তো পাভেলের মামা থাকতো হচ্ছে নিউ মেক্সিকোতে। তো পাভেল তার মামার সাথে প্রায় কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, এমনিও কথা বলতো। মামার সাথে তার খুব ভালো সম্পর্ক। বয়সে 10 বছরের মতো ডিফারেন্স, কিন্তু মামা খুব জলি। তো মামার সাথে কথা যখন বলতো যে মামা এখানে তো আসলে তেমন কিছু করার নাই, যাই বোরিং এই সেই। তো মামা বলে যে সামার ভ্যাকেশন তো সামনেই, সামার ভ্যাকেশনে চলে আসিস, 1 সপ্তাহের জন্য আসিস, তোর ঘুরে নিয়ে বেড়াবো না এদিক ওদিক, আমাদের এখানে অনেক পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর, এগুলো বলে। তো পাভেল বলে যে ওখানে হন্টেড কিরকম? তো বলে আরে হাসতেছে, এসে বলে যে হন্টেড অনেক জায়গা আছে, তুই আসিস, আসলে পরে আমরা যাবো না। তো পাভেল ওরকম সময় পার করতে থাকে। এর মাঝে সামার চলে আসে, আর সামারে তাদের ভ্যাকেশন শুরু হয়, বেশ বড় গ্যাপ। তো পাভেল চিন্তা করে যে আমি এবার একটু যাই, মামার ওখান থেকে ঘুরে আসি। তো খালাকে বলে, খালা তাকে বলে আচ্ছা যাও ঘুরে আসো এই সেই। তো পাভেল সবকিছু গোছায়, সেখানে তার খালা তাকে টিকিট কেটে দেয়। তো সে সুন্দর করে প্লেনে উঠে চলে যায় ওখানে। তো মামার ওখানে যাওয়ার পর মামা যখন তাকে নিয়ে যাচ্ছে বাসায় এয়ারপোর্ট থেকে, তখন তার কাছে খুব মানে অন্যরকম লাগে। সবকিছু দেখে রাস্তাঘাট খুব সুন্দর লাগে, এবং কিছু কিছু উডস দেখছে, সেখানে বিভিন্ন রকমের গাছ, এবং দেখা গেছে মাঝখানে খোলা জায়গা এই সেই। তো মামার বাসায় যায়, যাওয়ার পর দেখে যে বিকালবেলা মামার বাসায় পার্টি দিচ্ছে মামা। পার্টি মানে কি বন্ধু বান্ধব আসছে, তার মামার দোকান আছে ওখানে, বড় দোকান আছে, ওইটা চালায় তার মামা। তো মোটামুটি ভালোই ফ্রি টাইম আছে মামার। তো তার মামার একজন ক্লোজ ফ্রেন্ড আসছে নাম বিল, আর বিল তার কাজিন নিয়ে আসছে ফ্রেড। এরা হলো তার মামার খুব ক্লোজ ফ্রেন্ড, এই বিল আর ফ্রেড। তো এরা বেশ দেখা গেল আনন্দপ্রিয়, গল্প গুজব করছে। তার মা যখন পাভেলকে পরিচয় করা দিছে, পাভেলের সাথেও তারা খুব ভালোভাবে মিশলো। তো খুব আড্ডাবাজি করতেছে। এর মধ্যে অন্যান্য ফ্রেন্ডরা চলে গেছে, অনেকেই তাদের কাজ ছিল, চলে গেছে। বিল ফ্রেড বসে আছে, তার মা বসে আছে। তখন প্রায় এরকম রাত 8:30 9টা বাজে আর কি। তো তাদের ওই পুল সাইডে তারা গল্প করতেছে। পুল সাইডটা এরকম যে তাদের ওই সুইমিং পুলের পাশে বেশ খানিকটা জায়গা আছে, তারপর দূরে ফেন্সের ওই পারে বেশ ফাঁকা জায়গা, এরপর উডস আছে। আর এখানকার উডস গুলো ডিফারেন্ট, মানে ও ওইখানে যে উডস দেখছে পাভেল তার খালার ওইখানে, সেগুলো হচ্ছে ডেন্সড উডস। আর মোটামুটি বোঝা যাচ্ছে যে গাছপালাগুলা মানে বেশ কাছাকাছি এরকম, মানে খুবই না। আর এইখানে মামার এখানে যে উডস গুলো দেখতেছে, এটাতে মনে হচ্ছে দূরে যে গাছপালাগুলো কেমন জানি এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, এরকম বেশ দূরে দূরে। মানে একটু ডিফারেন্ট, এখানকার উডসটা একটু ডিফারেন্ট। মনে হচ্ছে যে এখান থেকে ওখানে গেলে মানুষ হারায় যাবে, এরকম একটা অবস্থা, মানে একটু বেশি মিস্টিক দেখতে মামার পুল সাইডে। তো যাই হোক, গল্প করতেছে। এর মধ্যে এই ফ্রেডের সাথে তার বেশ জমে গেল, আমার ফ্রেন্ড বিলের কাজিন যে। তো ফ্রেডের সাথে বেশ জমে গেল, বিভিন্ন গল্প করতেছে এই সেই। তো ফ্রেড বলতেছে যে আমাদের এখানে কিছু কিছু জায়গা আছে খুবই হন্টেড, এরকম এই সেই। মানে আমরা তো মাঝে মাঝে ক্যাম্পিং এ যাই বিভিন্ন জায়গায়। তো
তার মামা বলতেছে তখন, পাভেলের মামা হাতে শুনে বলতেছে, এই আমার বাইক না নিয়ে আমরা ক্যাম্পিং এ যাবো, সো আমরা প্ল্যান করো কোথায় যাবো। তো ফ্রেড বলে যে ওয়েল, আমার যেটা যাওয়ার জায়গা আছে আমি যাই নাই কখনো, বাট আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি যাইতে চাইছি সব সময়। ওইটা হচ্ছে এখানকার সবচেয়ে হন্টেড ক্যাম্প গ্রাউন্ড। আমি শুনছি ওইটা নাকি সবচেয়ে স্পুকিয়েস্ট, কাজ আমি অনেকগুলোতে গেছি, আমি এরকম কিছু দেখি নাই। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এইটাতে নাকি এরকম আছে। তো পাভেলের মামা শুনতেছিল, সে বলে যে ওয়েল লেটস গো দেয়ার, চলো আমরা যাই। তো বলে যে তাহলে আমাদেরকে বেশ খানিকটা দূরে যেতে হবে, কেন আমাদের বাসার থেকে বেশ খানিকটা দূরে। বলে ইটস নট এ প্রবলেম। তো ওরা সবাই মিলে প্ল্যান করে বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা অমুক দিন যাব। তো প্ল্যানের মধ্যে তারা উইকেন্ডটাকে বাদ দিয়ে রাখে, কারণ উইকেন্ডে নাকি মানুষজন শান্ত যায়। উইকেন্ডে গেলে তো অনেক মানুষ থাকবে, শান্ত অনেক মানুষ, মানে কি অনেকে আগ্রহী থাকে এবং উইকেন্ডেই টাইম পায়। ওই সময় গেলে ওরকম কিছু দেখার চান্সেস থাকে না। তো ওইটা তারা বাদ দিয়ে তারা প্ল্যান করে মানডেতে যাবে, মানে উইকেন্ড বাদ দিয়ে আর কি, স্যাটারডে সানডে বাদ দিয়ে। তো মানডেতে যাবে মোটামুটি ওরা দুজন, বিল আর ফ্রেড দুজন প্রিপেয়ার হয় মানডের জন্য। ওদের তো কাজ আছে ওই দিন, তারা এক্সট্রা ডে অফ নিয়ে তারপর রেডি হয়। যাই হোক, যথাসময় তারা রওনা দেয় এখান থেকে। পাভেলের মামার ট্রাক ছিল, কারণ তার মামার তো ওখানে স্টোর আছে, প্রোডাক্ট ক্যারি করতে, এমনি তার মামার ট্রাক ছিল। ওই ট্রাক নিয়েই তারা যায়, সবাই সবকিছু লোড করে ট্রাকে করে যথাসময় রওনা দেয়। তো রওনা দিয়ে ওখানে পৌঁছায় এবং রাস্তাঘাট ওইখানে তো ওইরকমই, যেটা বলছি যে সুন্দর একদম করা, এবং একটা জায়গায় যেখান থেকে তারা ক্যাম্প গ্রাউন্ডের দিকে যাচ্ছে ওইখানকার রাস্তাঘাট আরো সুন্দর। যাই হোক, একসময় পৌঁছায় ওইখানে। তো ক্যাম্প গ্রাউন্ডে ঢুকে পাভেলের কাছে একটু অন্যরকম লাগে, মানে এই যে এখানকার যেটা বললাম যে উডস এর বিন্যাসটাই ডিফারেন্ট, গাছপালাগুলা একেবারে ডিফারেন্ট, মানে ওখানে পাইন, ওক, উইলো, এই গাছগুলো ভর্তি। উইলো গাছগুলো তো একদম অন্য একটু ক্রিপি টাইপের, তো এই যে গাছগুলা দিয়ে ভর্তি, একটু ডিফারেন্ট এবং খুব ডেন্স কয়েক জায়গায়। তো যাই হোক, তো ওখানে পৌঁছায়, ওখানে কথাবার্তা বলে তারা কোথায় ক্যাম্প করবে সিলেক্ট করে, এবং ক্যাম্প করবে সিলেক্ট করে তারা ওখানে চলে আসে, যে ওখানে তারা টেন্ট গেড়ে ফেলে এবং ট্রাকটা পাশে রাখে। তো যখন তারা পৌঁছাইছে মানে দুপুরের পর, ওই জায়গাটা পুরোটা ঘুরে বিভিন্ন জায়গায়। তো দেখা গেছে যে পাভেলের মামার সাথে বিল বেশি ঘুরতেছে, কারণ ওরা দুজন বেশি ক্লোজ। ফ্রেডও ক্লোজ, কিন্তু ফ্রেড আবার বেশ ভালো টাইম কাটাইতেছে পাভেলের সাথে, কারণ পাভেলের সাথে তার মিলছে আর কি কথাবার্তা। তো পাভেল আর ফ্রেড দুজনে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো রাস্তা দিয়ে হাঁটতে পাভেল বুঝতে পারে যে কিছু কিছু জায়গা আছে একদম নীরব এবং কিচ্ছু নাই, শুনশান, মানে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে দুই একটা। হেঁটে যাচ্ছে, তখন তো একদম মানে দুপুরটা পড়ে গেছে এরকম একটা সময়। তো তারা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসে, পাভেল আর ফ্রেড। সেই জায়গাটা একটা চিকন পায়ে চলা পথ আর কি, একদম মাটির মধ্যে দিয়ে মেঠো পায়ে চলা পথ, এবং দুই পাশে একটা জায়গায় দিয়ে নিচু হয়ে গেছে, মানে মোটামুটি বেশ নিচু, বৃষ্টির পানি জমে আছে ওই জায়গায়, ঘাসের মাথা দেখা যাচ্ছে এরকম। ওই জায়গায় এসেই জানি কেমন একটা ফিল হয় পাভেলের কাছে। তো সে দেখে যে যেখান থেকে নিচু হয়ে গেছে সেটার ওই পাশে আবার উঁচু হয়ে রাস্তা উঠছে, উঠে সামনের দিকে গেছে, এবং এটা কিন্তু পায়ে চলা পথ পুরোটা সামনে, এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া ওঠানোর মতো না। হেঁটে সামনে গিয়ে বাঁ পাশে একটা ঝোপালো জায়গা, ডান দিকে বেশ ঘন বন, ঘন গাছপালা ওই জায়গায়, একদম ডেন্সড। তো পাভেলের জানি কেমন একটা ফিল হয়, মানে গা শিরশির অনুভূতি হয়। সে ফ্রেডকে বলে যে আমার কাছে এই জায়গাটা ভালো লাগতেছে না, কেমন জানি মনে হইতেছে, মানে কেমন জানি মনে হচ্ছে, মানে এইখানে মনে হইতেছে যে এই জায়গাটা ভালো না, মানে এখান থেকে হাঁটাটা ঠিক না এরকম মনে হচ্ছে, ওই পাশে যাওয়াটা আমাদের ঠিক হবে না, এই যে নিচু জায়গাটা ওই পাশে ওঠাটা ঠিক হবে না এরকম মনে হচ্ছে। তো ফ্রেড বলতেছে এক্স্যাক্টলি, আমারও কাইন্ড অফ সেম মনে হইতেছে, ডোন্ট গেট মি রং, যে আমি তোমার কথা শুনে বলতেছি, আমার কাছে কিন্তু একই রকম মনে হচ্ছে। ফর সাম রিজন আমার ভেতর থেকে কেউ বলতেছে যে এইখান থেকে ক্রস করো না। এন্ড আশ্চর্য জিনিস কি জানো? তো পাভেল বলছে কি, বলে আমি এখানকার সম্বন্ধে যত খবর নিয়েছি বলতেছে যে এই জায়গাটা নাকি বেশ একটা হন্টেড স্পট এখানে। তো মানে এই যে ভেতরে বলতেছে এর পিছনে কোনো কারণ আছে, বাট হোয়াট ইউ সেই, আমরা কেউ পাশে যাবো না মানে তোমার ডিসিশন কি? পাভেল বলে যে অবশ্যই যাবো, যখন এরকম ফিল হয় তখন তো যাওয়া উচিত, হন্টেড মানে স্পটে আসার মূল আনন্দটাই তো এইটা। তো ওকে ফ্রেড বলো লেটস গো বলে দুইজনে হেঁটে ওই চিকন রাস্তা দিয়ে হেঁটে ওই নিচু জায়গা দিয়ে পার হয়। তো নিচু জায়গা দিয়ে যখন পার হচ্ছে তখনই নাকি কেমন একটা স্মেল পায়। ওই পাভেল মনে হয় যে যেটা এক্সপ্লেন সেটা করছে, তার কাছে মনে হয়েছে যে অনেকটা আছে না জলীয় বাষ্প, দুপুর বেলা দেখবেন গরম বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ, গরম বাতাসে আপনি কোনো পুকুরের পাশ দিয়ে গেলে বা কিছু যেখানে কচুরিপানা থাকে বা কিছু, এক ধরনের গরম বাতাস পাওয়া যায়।
অনেকটা সেরকম একটা সে এক্সপ্লেইন করছে পাবেল, যে ওরকম একটা বাতাসের মতো মনে হচ্ছে ভেসে বেড়াইতেছে ওইখানে। তো যাই হোক, ওই জায়গাটা তারা পার হয়ে ওই পাশে উঠে উঁচু জায়গাটাতে, ওখান থেকে উঠে হেঁটে হেঁটে সামনে যায় এবং কেমন জানি তাদের কাছে একটা অনুভূতি হতে থাকে, মনে হইতেছে যে একটা মানে খা জায়গা, মানে পাবেলের কাছে হইতেছে এবং পাবেল ফ্রেডকে জিজ্ঞেস করছে, ফ্রেডের কাছে এরকম মনে হচ্ছে যে খা জায়গার একটা অনুভূতি, যে মানে কেউ একজন আসে ওইখানে তাদের দিকে চোখ রাখতেছে এরকম। তো দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে গিয়ে ওই যে বাঁ পাশে ঝোপ, ডান পাশে ঘন গাছপালা, ওইখানে চলে যায়। ওইখানে গিয়ে কিছুটা হেঁটে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার পর এরকম একটা দৃশ্য দেখবে এটা চিন্তা করেনি পাবেল। তার কাছে মনে হচ্ছে যে সে ঠিক পুরোনো আমলের, যে পুরোনো আমল বলতে কি, মানে 80s-এ বা 90s-এ যে হরর মুভিগুলা দেখতো, সেখানে যে বিভিন্ন জঙ্গল দেখাইতো, জাস্ট লাইক দ্যাট। মানে গাছগুলা এইভাবে আছে, মোটা মোটা কিছু গাছ, দূরে কিছু গাছ যেটা নাকি বুলো গাছ, এরকম ভাবে এরকম মানে বাঁকানো চোরানো কেমন জানি গাছগুলা, ঝুড়িগুলা এইভাবে এইভাবে নেমে গেছে চারিপাশে, বিভিন্ন অনেক ঝুড়ি এরকম। তো মানে অন্যরকম, এবং ওই ভেতর থেকে কেমন জানি একটা কুয়াশার মতো এরকম যাচ্ছে ভেতর থেকে সরে সরে, সম্ভবত এই গাছের শ্বাসমূল বা ভেতরে এগুলো চলাফেরা করে এখানকার গ্যাসগুলা। তো একেবারে অন্যরকম, মানে হরর মুভির একটা সেটের মতো লাগলো, এবং মনে হইতেছে যে ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসবে গাছপালা ভেতর থেকে। তো এগুলা দেখতে দেখতে কিছুক্ষণ তারা এদিক ওদিক হাঁটাহাঁটি করে, তখন ফ্রেড বলতেছে যে আমরা উই শুড গো ব্যাক, কারণ ওখানে তো বিলটা কাজ করতেছে, সো উই শুড গো ব্যাক এন্ড সি হোয়াট হ্যাপেন। মানে তার ওই যে পাবেলের মামা আর বিল দুজনে ওখানে টেন্ট ঠিক মতো করতেছিল, ওরা হাঁটতে বের হয়ে গেছে এখানে। তো বলছে আমরা যাই, তো আমরা তো রাত্রে আসবোই, অবশ্যই এখানে এক্সপিডিশনে মানেই তো রাত্রে ঘোরাফেরা করা। তো পাবেল বলে ওকে লেটস গো। তো দুইজনে যখন ব্যাক করতেছে, ওদের কিন্তু বেরোইতে যে একটু সমস্যা হয়ে গেছে, তখনই দুজন ডিটেক্ট করতে পারছিল না কোন দিক দিয়ে এখান থেকে ঢুকছে। তো তখন বলে যে ওয়েল ইট উড বি ট্রাবল, বলতেছে ফ্রেড যে রাতের বেলা যদি আমরা আসি, এখানে ঢুকলে উডসে ঢুকলে কিন্তু সমস্যা, খুঁজে বের করা বিশাল সমস্যা হয়ে যাবে। বলতে বলতে দুজনে তার পথ পায়, লাস্টে বের হয়ে আসে, এবং ওই যে সেই যখন নাকি তারা ওই নিচু জায়গাটায় পার হয়, তখন কিন্তু তখনও তাদের ওই অশুভ একটা ফিল মনের মধ্যে রয়ে যায়, মনে হয় যে কিছু একটা। তো যখন তারা ওই নিচু জায়গাটা পার হইতেছে, মানে একদম মানে ওই মাঝখানের যে জায়গাটা আইলের মতো, ওটা দিয়ে হেঁটে উপরে উঠছে, তখন মনে হচ্ছে পিছনে কোনো নাম না জানা কর্কশ কোনো পাখি ডাক দিচ্ছে এরকম। মানে ডাকটা খুবই ডিফারেন্ট, মানে যে বাদুড় বা কোনো কিছু রাতের বেলা নিশাচর কিছু পাখি ডাকে, সম্ভবত বাদুড়ি, হ্যাঁ, মানে একটা ভয়ঙ্কর কর্কশ একটা ডাক দিছে। তো এই ডাকটা শুনে পিছিয়ে ফিরে তাকায় দেখতেছে যে ওই পিছনে গাছপালার ওইখান থেকে আসছে। তো দুজন ভাবলো যে হতে পারে কত রকমের পাখি থাকে, হয়তো সব তো আমরা চিনি না। যাই হোক, হেঁটে হেঁটে আবার ওই রাস্তা দিয়ে আসতে আসতে তারা যখন নাকি ওই তাদের যেখানে ক্যাম্প করছে, মানে টেন্ট ফেলতেছিল, তার মামা বিল দুজনে ওখানে চলে আসে, যে দেখে তার মামারা তাবু করে ফেলছে। তো ওদেরকে দেখে বলে যে কি ব্যাপার, কিছু পাইছো নাকি, কোথায় গেছিলা? তো বললো যে অমুক অমুক জায়গায় গেছি এরকম এসে। তো পাবেলের মা বলে যে অসুবিধা নাই, রাত্রেবেলা আমরাও যাবো, উইল গো দেয়ার টু, এই আসো আমরা এখানে এখন করি, বারবিকিউ করি। যাই হোক, তাদের খাবারের সেট আপ করে, তারা বারবিকিউ করে, খাওয়া দাওয়া করে। অলরেডি তখনই একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো রাতের বেলাতে আবারও গ্রিল করবে, তারা এটা ঠিক করেই রাখছে। তো চারজনে বসে ওখানে খাওয়া দাওয়া করতেছে, গল্প করতেছে, এরকম সময় পার হয়ে গেল আর কি, সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার মধ্যে টুকটুকিটাকি জিনিস গুছাই ফেলছে, যে যার মতো টুকিটাই কাজ করছে। এবং পাবেলের মামা বললো যে তোমাদের যদি কারো রেস্টরুম ইউজ করার থাকে তো যাও, এখানকার রেস্টরুম ইউজ করে আসো। রাতের বেলা রেস্টরুমে যেতে গেলে অনেক দূর হাঁটা লাগবে, কারণ ওখানকার ওই যে গ্রাউন্ডের মধ্যে যে রেস্টরুম ব্যবস্থাগুলো কিন্তু বেশ দূরে দূরে থাকে ক্যাম্পিং গ্রাউন্ডের। যাই হোক, চারজনে মিলে একসাথে যে তারা ওখান থেকে ফ্রেশ হয়ে আসছে, এসে মোটামুটি ওখানে আবার বসে গল্প গুজব করলো, এবং তাদের রাতের যে প্ল্যান ছিল ওখানে বারবিকিউ করার সেটাও করলো। ওরা সব গুছায় ফেলে সব প্যাক ট্যাক করে ফেললো, যেসব ট্র্যাশ ট্র্যাশ থাকে ওগুলো সব ব্যাগে ভরে বেঁধে ফেলে সব গুছায়। তো যাই হোক, গল্প করতেছে। তো তখন অলরেডি কিন্তু প্রায় 9টার মতো বাজে। তো অনেকে আছে এরকম সময়, মানে এরকম যখন কোনো ক্যাম্পিং গ্রাউন্ড আসে ঘুমায় যায়, ভিতরে ঢুকে আর বের হয় না। আর বেশ নীরবতা নেমে আসে। এই রাতের বেলা এই উডসের আলাদা একটা শব্দ আছে, ঝিঝি পোকা আরিসের বেশ লাউড শব্দ, এটা আসতেছে। তো এখন পাবেলের মা বলতেছে তাকে আসলে মানে অলসতায় পেয়ে বসছে, মানে খুব টায়ার্ড লাগতেছে তার, এখন বাইরে যাওয়ার মতো মুড নাই হাঁটতে যাওয়ার। সে বলতেছে যে আমি আপাতত বাইরে বসে থাকি, বিল গেলে যাইতে পারো, আমি একাই থাকবো, অসুবিধা নেই। বিল বলতেছে না, আমিও এনে বসে থাকি, লেটস এনজয় দ্য নেচার এনজয় করি বাইরে বসে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ওখানে বসে বসে গান শুনি আর দেখি,
মানে নেচার দেখি। তো তখন ফ্রেড বলতেছে যে না আমরা একটু বাইরে যেতে চাইছিলাম। পাভেল বলে হ্যাঁ। তো তখন বলে যে বেশি দূরে যেও না, তোমরা এখান থেকে বেশি দূরে যেও না, আই উড সাজেস্ট নট টু গো বিয়ন্ড দ্যাট প্লেস, যেখানে তোমরা বলছো যে তোমাদের খারাপ ফিল হয়েছে ওইটার ওই পারে যেও না, আর সাজেস্ট। তারপরে তোমরা বলছো যে উডসের ওই পারে দেখা যায় না, ফ্ল্যাশ লাইট নিয়ে যাও, ওখান থেকে ঘোরাফেরা করে চলে আসো। ওয়েল এখন তো জাস্ট ফিল নাও, আর তো কিছু না, তোমরা তো আর গোস্ট হান্টার্স না। তো পাভেল বলে যে ওকে, ফ্রেড বলে যে ওকে ম্যান নো প্রবলেম। তো বিল বলে যে দেখো ওর পাভেলে দেখাতে বলো, তো কিন্তু নতুন আসছে, অন্য স্টেট থেকে আসছে তাও, হ্যাঁ, সো বি কেয়ারফুল। তো পাভেল বলে না এটা কোনো সমস্যা না। যাই হোক, ফ্রেড আর পাভেল দুজন বেরোয়। তো ফ্রেড পাভেলকে বলে যে তোমার দায়িত্ব দিয়ে দিল আমার সাথে, তো পরে যদি কোনো এখানে সমস্যা হয়, একটা ব্যাপার হবে না সমস্যা যদিও, সো স্টিক টু মি, আমার সাথে থাকো, মানে একা একা হাঁটা চলা করো না, এরকম বলে দুজনে হাঁটতে থাকে। তো এখন যে রাতের বেলা তারা হেঁটে যাচ্ছে ওই জায়গায়, ওই যে চিকন রাস্তাটার দিকে, যদিও তাদেরকে বলে দিচ্ছে, পাভেলের মামা বলছে যে ওইটার ওইবারে যেতে না, ওই যে যেখানে নাকি ওই যে তারা চিন্তা করছিল ওই চিকন রাস্তাটা উঁচু হয়ে গেছে, ওইটার উপরে যেতে, ওইবারে যে উডসের কাছে যেতে নিষেধ করছে পাভেলের মামা। কিন্তু তাদের চিন্তা হলো যাবে, তারা ওটা ক্রস করবে। তো ওই জায়গায় যে যাওয়ার সময় যে রাস্তাটা এখন এই রাতের বেলা তাদের কাছে একেবারেই অন্যরকম লাগতেছে, কারণ পুরোপুরি মনে হচ্ছে দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। চাঁদটা উঠছে যে আকাশের মধ্যে মেঘে ঢাকে, আবার একটু বেরোয় এবং গাছপালার মধ্যে পড়ে। একেবারে পাভেলের কাছে খুব ভালো লাগতেছে, বিকজ অফ পাভেলের কাছে ফিলটা হচ্ছে এরকম যে সে কোনো ওয়ারউলফের মুভি দেখতেছে, এরকম লাগতেছে তার কাছে। যে ওয়ারউলফের মুভি পুরানো আমলে 90s দেখলে মনে হতো না যে গাছপালার ভেতরে কেমন জঙ্গলের মধ্যে ডাকতেছে, চাঁদ মাঝে মাঝে বের হয়, ঢেকে যায়, এরকম লাগতেছে। পাভেল এনজয় করতেছে। পাভেল ফ্রেডকে বলে এটা যে মানে আমার কাছে কিরকম মনে হয়। ফ্রেড বলে যে আমরা প্রায় এটা এনজয় করি, আমরা ফ্রেন্ডরা প্রায় উডসে যাই, আর আমাদেরকার উডস গুলো এই ধরনের সব ট্রিজ, হ্যাঁ এখানকার ট্রিজ হলো এই টাইপের, তো বেশ জোস। হ্যাঁ মানে এইখানে আছে কিনা যাই না, মোটা গাছ, তোমার কি দেখাবো, কিছু গাছ আছে যেটা মানে একদম 3-4 জন মিলে ব্যাট দিয়ে ধরতে হয়। যাই হোক, এরকম কথা বলতে বলতে দুজনে হাঁটতেছে, গল্প করতেছে, আলো মারতেছে, এবং মনে হচ্ছে পুরা বনটা জীবিত হয়ে গেছে। বনের মধ্যে কিছু শব্দ আসতেছে, এগুলা পাভেল কখনো পায় নাই লাইফে। যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় চলে আসো নিচু জায়গাটার কাছে, যেখানে নাকি পানি। তো এখান থেকে দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ছে, যে জায়গাটার মধ্যে একটু পানি জমে আছে ওই জায়গাটায় শাইন করতেছে চাঁদের আলো ঝিকমিক করে, আর গাছগুলো যে পাশের দূরের গাছের যে মাথাগুলো সেগুলোর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে পানিতে। তো কাছে আসলো, সেই দিনের মতোই একটা ফিল মনের মধ্যে কাজ করা শুরু করলো পাভেলের, যে যাওয়াটা ঠিক হবে না, ওই পারে যাওয়াটা ঠিক হবে না। ওই পাড়টা মনে হচ্ছে যে এই হালকায় যে নিচু জায়গাটা যেখানে পানি জমে আছে, ওই পাড়টা মনে হচ্ছে যে ওদের জন্য প্রোহ্যাবিটেড করে রাখছে, মানে এরকমই একটা মানে মনের মধ্যে একটা সিগন্যাল তাদের আসতেছে। যাই হোক, তারপরও কোনো কথা নাই, ওখানে পার হয়ে গেল ওইটা জায়গাটা। তো পাভেল পার হওয়ার সময় শুধু মনে করতেছে যে আরে আমি তো কত দূরে বাসা থেকে, মানে ফ্যামিলি থেকে, বাপ মার থেকে অনেক দূরে, এমন একটা জায়গায় যে কোথায়। তো তারপরে মনের মধ্যে সান্ত্বনা, তার মামা আছে, ফ্রেডকে তার খুব ক্লোজ ফ্রেন্ডের মতো লাগতেছে তার কাছে। যাই হোক, পার হয়ে গেল, গিয়ে তখন যখন ওই পাশে উঠছে, উঠে হেঁটে হেঁটে ওঠার পরে এই উডসটা একেবারেই ডিফারেন্ট মনে হচ্ছে তাদের কাছে। মানে এটা মানে দিনের বেলা যেরকম দেখছে সেরকম লাগতেছে না, মনে হচ্ছে যে চাঁদের আলো এসে পড়ছে একটা কালো একটা পুরা বিশাল অংশের উপরে, যে জায়গার উপরগুলো ধূসর এবং পাতাগুলো নড়তেছে গাছপালার, এবং তার এই যে ধূসর যে জায়গাটার পাতাগুলো নড়তেছে তার নিচের অংশটাই কালচে, কেমন জানি কালচে টাইপের, এবং যত কাছে যাচ্ছে কালচে জায়গাগুলোর মধ্যে দিয়ে হালকা হালকা আলো ঢুকতেছে, যে স্কাইলিক, এগুলো বুঝতে পারতেছে পাতার ভাগ দিয়ে। মানে একটা অন্যরকম সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য। তো যখন কাছাকাছি চলে আসছে উঠছে, তো তখন ফ্রেড জিজ্ঞেস করতেছে পাভেলকে ঢুকবা ভিতরে? তো পাভেল বলতেছে যে ওয়াই নট ম্যান, আমরা তো আসছি এই কারণে। তো তখন ফ্রেড পকেট থেকে তাকে একটা মার্কার বের করলো, মার্কারের মুখটা হচ্ছে হলদে কালারের, ইয়ালো, তো ইয়ালো মার্কার একটা, তো নিল, ইসের হাতে দিল পাভেলের কাছে, যেটা রাখো। সো আমরা যখন যাব গাছের মধ্যে একটা করে দাগ দিয়ে যাব, সো উই নো এই যে কালারটা এটা কিন্তু জ্বলে, ইলুমিনেট করে, আলো মারলে জ্বলে উঠে, রিফ্লেক্ট করে। তো আমরা একটা করে দাগ দিয়ে দিয়ে যাবো, তাহলে আমরা জানবো যে কোন দিক থেকে আসছি। তো পাভেল হাসে, পাভেল বলে যে এরকম অনেক জায়গা আছে, এরকম চক দিয়ে দাগ দিয়ে যায়, মানে গাছের হিসাব রাখার জন্য। সো ওকে। তো দুইজনে হেঁটে হেঁটে ওখানে ঢুকে এবং যথারীতি তারা গাছের গায়ে একটা দাগ দেয়, দাগ দিয়ে এরকম সামনে যাচ্ছে। তো এরকম যখন নাকি 3টা গাছের গায়ে দাগ দিছে, তখনই মনে হলো আশেপাশের জায়গাটা, মানে যার থেকে প্রায় 100-200 ফিট দূরে, মনে হলো কিছু নড়াচড়া শুরু হয়ে গেল, মানে
কেমন জানি পাতাগুলো বেশি নড়তেছে, বাতাস বেশি যাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে একটা স্রোতের মতো এরকম যাচ্ছে। তো ফ্রেড বলতেছে স্ট্রেঞ্জ, মানে এরকম তো না, মানে এই পাশে দেখো কাম, ওই পাশটা এরকম কেন? এরকম যখন শব্দ শুনছে, হঠাৎ করে তারা শব্দ পেল দূরে ঘোড়ার ডাকের শব্দ। মনে হলো যে খুব তেজস্বী কোনো ঘোড়া মানে চি করে ডাক দিছে দূরে, মানে খুবই অন্যরকম। তো সে বলছে এই উডস এর মধ্যে ঘোড়া কোত্থেকে আসবে, মানে ইটস ভেরি স্ট্রেঞ্জ। ফ্রেড বলতেছে, ফ্রেড মনে হচ্ছে যে বলতেছে, ফ্রেড কিন্তু ভয় পাইছে, ফ্রেডের গলা কেঁপে গেছে। তো পাভেলেরও ভয় লাগছে, কিন্তু পাভেল এতটা ভয় পায়নি ফ্রেডের মতো, ও কেন জানি একটু শান্ত। এই সময় হঠাৎ করে তারা ঘোড়ার খুরের শব্দ পাইছে। তো শব্দটা পাওয়ার সাথে সাথে ফ্রেড করছে কি, পাভেলের জ্যাকেটের হাতা ধরে বলতেছে যে এইখানে কোনো ঘোড়া আসার কথা না, ঘোড়ার শব্দ পাওয়ারও কথা না, দিস ইজ সামথিং রং। তাই বলে সে জ্যাকেটের হাতা ধরে দৌড় দিল টান দিয়ে একদিকে। পাভেলও আসলে কিছু না বুঝে দৌড় দিছে ওর সাথে। তো দৌড়াচ্ছে ফ্রেড, কিন্তু মনে হচ্ছে যে সে আসলে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছে। পাভেল কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে ফ্রেড আসলে ভয় পেয়ে বা তার আসলে জ্ঞান লোপ হয়ে গেছে, সে কোন দিকে দৌড়াচ্ছে। তো সে থামাইলো ফ্রেডকে, সে এরকম হে ম্যান স্টপ বলে এরকম থামাইলো। ফ্রেড দৌড়ায় চলে যাচ্ছিল, এক পা পরে থেমে দাঁড়াইছে। তাহলে বলছে ওয়ার আর ইউ গোয়িং, তুমি কই যাইতেছো? আমরা যদি এখানে না ঢুকে আমরা বের হয়ে যাবো, তুমি কোন দিকে যাইতেছো? তো ফ্রেড তখন বললো থতমত খেয়ে গেছে, বললো যে আমি আসলে মানে ভয় পাইছি। সে বললো দেখো লুক, ওরা দেখাইতেছে ওদিকে, মানে একটা সাইডের দিকে কুয়াশাতে ভরে গেছে ওই জায়গাটা। মনে হচ্ছে যে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, গাছের ডালপালাগুলো পুরো ছেয়ে গেছে। আর পিছনের দিকে তাকাইলো, পিছনের দিকেও প্রায় একটা বেশ বড় জায়গা নিয়ে গোল করে তাদের এখান থেকে সার্কেল হয়ে পুরাটা কুয়াশাতে ঢেকে গেছে, মানে তারা কোনো রাস্তা দেখার মতো নাই। তো তখন পাভেল চেতে গেছে, বলতেছে যে তুমি এদিকে কেন দৌড় দিলা? মানে এদিকে ঘোড়ার ডাক শুনে তো দৌড়ানোর কিছু নাই, আমরা এখান থেকে চলে যাবো, বের হয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। তখন বলছে নো ইউ ডোন্ট নো, এখানে সমস্যা আছে, ঘোড়ার ডাক মানে এখানে বিপদ। মানে বলে যে এখানে ঘোড়ার ডাকের কোনো অপশন নাই, এখানে কোনো ঘোড়া নিয়ে কেউ আসে না, থাকেও না। তো সে গলা আরো নামায় বলতেছে এইখানে একটা লেজেন্ড প্রচলিত আছে যে এই জায়গাতে একজন যাজককে মেরে ফেলছিল কিছু দুষ্কৃতিকারী নেটিভ পিপল, এবং তারা মারছিল, এবং এরপর থেকে হেডলেস হর্সম্যানের মতো সেই যাজককে মানুষ দেখে। তো এই জিনিসটা আছে, আমাদের বেরোতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তাই বললে ফ্রেড আবার তাকে মানে টান দিতে যায় হাত ধরে। সে বলে যাই ম্যান দাঁড়াও, কোন দিকে যাইতেছো তুমি? আমাদের তো পিছন দিকে যাওয়ার কথা। তখন বলে পিছন দিকে মানে? তুমি আমার যতদূর জানা মতো এদিক থেকে আসছো। দুজনের মধ্যে একটা কনফিউশন হয়ে যায়, মানে মনে হচ্ছে তর্ক হইতেছে এরকম। তো ফ্রেড বলতেছে যে আমি যাইতেছি তোমার মতো তুমি যাও, বলে ফ্রেড ফট করে হাঁটা দিয়ে দেয় সামনের দিকে। তো পাভেলের কাছে ভয় লেগে যায়, কারণ পাভেল তো একা হয়ে যেতেছে এখানে। পাভেল মানে কোনো চিন্তা করার আগে ফ্রেড ততক্ষণ অনেক দূর চলে গেছে। তো পাভেল তখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করে, পাভেলের মাথা একটু ঠান্ডা তার থেকে, সে চিন্তা করে যে আমি যেদিক থেকে আসছি ওদিকে ফেরত যাব। পাভেল এতটুকু ঠাউর করতে পারতেছে যে সে পেছন দিক থেকে আসছে, মানে যেদিক থেকে পাভেল আসছে ওদিকে না, মানে তারা যেখানে ছিল সেখান থেকে অপোজিট ডিরেকশনে হেঁটে যেতে হবে তাকে। তো পাভেল কি করে, চুপচাপ, এখন অতটুকু জায়গা কিন্তু ফাঁকা, ওখানে কুয়াশা নেই, কুয়াশা কিন্তু একটা বেশ বড় প্যারামিটারে পড়ে। তো পাভেল আস্তে আস্তে হাঁটতে থাকে মানে পিছন দিকে, এবং এইবার সে একটু ভয় পায়। সে চিন্তা করে যে আমার এত অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার দরকার ছিল না। মনে মনে সে একটা দোয়া পড়তেছে, মানে যতটুকু যা পারে, খুব বেশি ভালো জানতো না পাভেল, তারপরে সে মনে মনে যতটুকু যা দোয়া টুকিটাকি পারে পড়তেছে, পড়ে সে ব্যাকের দিকে আসতেছে, তার বুকটা ধুক 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 করতেছে। আর পাভেলের মতে এরকম সিচুয়েশনে যে পড়ছে সেই বুঝবে এটা কতটা ভয়ের। এই সিচুয়েশনে যদি কেউ না পড়ে, একটা বনের মধ্যে একা, এবং মানে এটা খুবই ভয়ের একটা জিনিস, এবং একদম অপরিচিত বন, এবং যে জায়গা সম্বন্ধে কথা প্রচলিত আছে জায়গাটা হন্টেড। পাভেল ভয় পাচ্ছে, আর মনে মনে দোয়া পড়তে পড়তে সে আন্দাজ করে যাচ্ছে যেদিক থেকে আসছে ওদিকে। আর সে ফ্ল্যাশ লাইটও জ্বালতেছে না, তার কাছে কিন্তু আলাদা নিজস্ব ফ্ল্যাশ লাইট আছে, জ্বালতেছে না। এই কারণে সে মনে করতেছে হঠাৎ ফ্ল্যাশ লাইট জ্বাললে কি দেখবে, বা মানে এখানে কি দেখা যায় হঠাৎ এটাই সে ভয় পাচ্ছে। ওই আকাশ থেকে যে চাঁদের আলো পড়ছে স্কাইলিকের মতো গাছপালার ডালপালার পাতার ফাঁক দিয়ে, সেইটার আলো দিয়ে সে একটু একটু করে যাচ্ছে সামনে। একবার তার মনে হলো যে আমি ওখানে ঘন কুয়াশা দেখতেছি, ওদিকে লাইট মারি। লাইট মারলে বেশ খানিকটা জায়গা দেখতে পেলো, সে ডালপালার ফাঁক দিয়ে যাওয়ার জায়গা। চিন্তা করলো যে আমি মানে একটু তার জন্য ভালো হইলো, সে লাইটটা বন্ধ করে চিন্তা করলো হ্যাঁ মাঝে মাঝে এখন লাইট মারবো। তো সোজা ওদিকে হাঁটা শুরু করলো। তো হেঁটে হেঁটে পৌঁছায় গেছে ওদিকে। হঠাৎ করে তার কাছে মনে হলো তার থেকে প্রায় 3-4 ফিট দূরে ঘোড়ার শব্দ, একদম ঘোড়া নাক দিয়ে যেরকম করে নিঃশ্বাস ছাড়ে ওরকম একটা শব্দ, ঘর 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 করে। তো পাভেল ফট করে পিছিয়ে ফিরে তাকাইছে যেদিক থেকে শব্দটা আসছে। তাকায় দেখে যে তার থেকে বাঁ দিকে প্রায় 7-8 ফিট দূরে হবে এরকম। তার কাছে কিন্তু মনে হচ্ছে একদম তার কানের কাছে আসছে শব্দটা,
ভয়ঙ্কর লাগছে তার কাছে ঘোড়ার এই শব্দটা। তো তার থেকে 7-8 হাত দূরে হবে এরকম। ওই জায়গায় সে দেখতেছে এই যে আকাশ থেকে যে আলো পড়ছে স্কাইলিকের এর মধ্যে, এবং ওখানকার গাছপালাগুলো একটু ডিফারেন্ট যেটা বলছি, আর উইলো গাছের এরকম ইগুলো নামে ফারগুলো নেমে থাকে এরকম। তো ওই জায়গাতে দেখতেছে যে একটা ঘোড়ার অবয়ব দাঁড়ায় আছে হালকা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে না, এবং আসলেই মনে হচ্ছে ওইটার পিছে কোনো কেউ বসা, কিন্তু সেই যে বসা তার মাথা দেখা যাইতেছে না, মনে হচ্ছে ঘাড় মানে মাথা ছাড়া একটা বডি বসা ঘোড়ার মধ্যে লাগাম ধরে বসে আছে, এবং ওই ঘোড়াটাই শব্দ করছে, এবং তার সামনেই ওই ঘোড়াটার উপরে মাথা ঝাড়া দিল নিজের এরকম করে, এবং আবার শব্দ করলো এরকম, মাথাটা ডানে বামে ঝাড়া দিল এবং শব্দ করলো, এবং সে কিন্তু পুরো বুঝতে পারছে অবয়ব, এবং ঘোড়াটা হবে কালো কুচকুচা, কারণ গাছের সাথে এই কালার মিলে গেছে এরকম। তো পাভেল বোধ শূন্য হয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য। সে চিন্তা করছে যে সে কি করবে, বুঝতে পারতেছে না। এই সময় সে হঠাৎ করে কেঁপে উঠলো, কারণ তার ডান দিক থেকে সে শব্দ শুনলো, ফ্রেডের কণ্ঠ ফিস ফিস করে তার কানে বললো, কাম ওভার হিয়ার বলে তার মানে জ্যাকেটের ডান হাত ধরে আস্তে করে তাকে টেনে নিল। সে ভয়ে বাঁয়ে তাকাবে না ডানে তাকাবে চিন্তা করতে পারলো না, ফ্রেডের কণ্ঠটা চিনছে, সে ফিস ফিস করে বলছে তারে। তো সে তারপরও ডানে তাকে একটু পরে দেখলো যে হ্যাঁ ফ্রেডি, বুঝতে পারছে কাছাকাছি, তো একদম কাছাকাছি ফ্রেডি। তাকে বলছে আস্তে আস্তে ফিস ফিস করে বলছে, লাইট অন করো না, ফ্ল্যাশ লাইট ভুলে অন করো না বলে তাকে টানতেছে। টানতে টানতে আস্তে করে ওখান থেকে কয়েক তারা পা পিছায় গেল। একটু পরে দেখলো ওই ঘোড়াটা আবার শব্দ করলো, এখান থেকে দেখতেছে কিন্তু। তারপর ঘোড়াটা আস্তে আস্তে খটখট করে পা ফেলে ফেলে এইদিকে চলে আসতেছে, মানে তাদের প্যারালালি সামনের দিকে যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো ঘোড়াটা ঘুরে দাঁড়াইলো, মানে একদম ঘুরে দাঁড়াইলো, এবং সেই জায়গাতেই কিন্তু ওরা দুইজন দাঁড়ায় ছিল, পাভেল আর ফ্রেড, মানে সেই দিকে মুখ করে ঘুরলো ঘোড়াটা, এবং তখন বুঝতে পারলো ঘোড়াটার চোখগুলো জ্বলতেছে। ঘোড়ার চোখ এরকম জ্বলে কিনা সে জানে না, পাভেল এর আগে দেখে নাই। ঘোড়ার চোখ তার জানা মতো জ্বলার কথা না, কালচে চোখ হয়, একদম কালচে টাইপের চোখ হয়, জ্বলার কথা না, কিন্তু এটা জ্বলতেছে। এবং জ্বলতেছে কি বিড়াল বা কিছুর চোখ যেরকম জ্বলে সেইভাবে জ্বলতেছে। এবং ঘোড়া তো বুঝতেই পারছে ঘোড়া, এবং এটা শব্দ হিসেবে বুঝতে পারছে। একদম মনে হলো তাদের দিকে মুখ ঘুরাইলো, মানে একদম ঘুরে গেল তাদের দিকে, তারপর এরকম মাথা নাড়ছে। তো সাথে সাথে তাকে ফ্রেড বললো যে রান বলে দৌড় দিল। তো এইবার আর সে কোনো কিছু, ফ্রেড যেদিকে দৌড়াচ্ছে সেও দৌড়াইছে ওদিকে, এবং দৌড়াচ্ছে, এবং হঠাৎ করে পিছনে ঘোড়ার ডাক শুনলো বেশ খানিকটা দূরে, এবং পায়ের শব্দ, মানে দৌড়ানোর শব্দ। তো বুঝলো যে দৌড়ে আসতেছে, পুরো হপিং এর শব্দ। তো দৌড় দিয়ে একদম শেষ মাথায় এসে দেখতেছে হ্যাঁ আসলেই এখানে বের হয়ে যাওয়ার জায়গা। তো যখন পাভেল দেখতে পাচ্ছে মানে বাইরের আলো, মানে পরিষ্কার আলো গাছপালার বাইরে, সে আর ওয়েট করে নাই, সে একদম মানে যত স্পিডে পারে দৌড়ায় সে বের হয়ে আসছে খোলা জায়গায় এসে দেখতেছে যে ফ্রেড তার পিছে পিছে বেরিয়েছে। ফ্রেড তাকে বলতেছে যে তুই এত ফাস্ট দৌড়াস কেমনে, এটা জিজ্ঞেস করছে পাভেল। তো পাভেল বলতেছে ফিয়ার, বলতে বলতে দৌড়াচ্ছে, এবং তখন হাঁপাচ্ছে, একদম মনে জিভ বের হয়ে আসবে এরকম। পিছনে তারা ঠিক ঘোড়ার ডাক এত তীক্ষ্ণ ভাবে শুনলো, ঘোড়ার ডাক পাভেল তো শুনেই নাই, বা মনে হয় যে সিনেমাতেও শুনে নেই এত তীক্ষ্ণ ভাবে ঘোড়ার ডাক। তো পিছনে এসে দেখলো যে হ্যাঁ তারা ওই ডোবার কাছে চলে আসছে, যে জায়গাটা ওই যে ডোবাটা, ওই ডোবার ওই যে নিচু জায়গাটা। ওই জায়গাটার মধ্যে খুব অবাক হয়ে তারা একটা জিনিস খেয়াল করলো, যে পানিটা যেখানে ছিল তাদের ওই পথটা কিন্তু, যে মানে যেই পথ দিয়ে তারা আসছে পথটা কিন্তু শুকনা ছিল, পথের উপর দিয়ে পানি ছিল না। এখন দেখতেছে ওই মাটির পথের উপর দিয়েও পানি, মানে বেশ খানিকটা জায়গা মানে এরকম পানি দিয়ে ঢেকে আছে, মানে হবে 2 ইঞ্চি 3 ইঞ্চি পানি উঠছে। তো কোনো কথা নেই, বুঝতে পারছে ওখানে পথ দেখা যায়, মানে ওই চাঁদের আলোতে দেখা যাচ্ছে যে এই জায়গাতে সরু ফিতার মতো পথ। তো কোনো কথা নাই, দৌড় দিল ওখান থেকে, দৌড়ায় যে ইসে উঠে গেল আগে, ওখানে ফ্রেড আগে উঠে গেল, ফ্রেড উঠে যায় তাকে বলতেছে আসছে। তো ও আসলো, পাভেল আসলো, দুজনে মিলে আস্তে ধীরে পার হইলে যে পায়ের মধ্যে প্রায় 2 ইঞ্চির মতো পানিতে ডুবে যাচ্ছে, ছপ ছপ করতেছে, করতে করতে ওই পাশে চলে আসলো। তো ওই পাশে এসে তারা যখন উঠছে ওই পাশে উঁচু জায়গাটার মধ্যে, তখন দেখতেছে ওইখান থেকে ঘোড়ার এই হপিং এর শব্দটা আবার আসছে, এসে ঠিক ওই যেই জায়গাতে পানি এসে গেছে ওই পর্যন্ত এসে দাঁড়াইলো। ঘোড়াটা ওইখানে দাঁড়ায় জোরে জোরে ডাকতেছে আর মানে শব্দ করতেছে, এবং এই পাশ থেকে তারা দেখতেছে চাঁদের আলোতে যে আসলে ওইটার পিছে আরোহী বসা, এবং আরোহীর কোনো মাথা দেখা যাচ্ছে না, কালো রঙের একটা ক্লোক পরা, মাথা নাই, ওইখানে দাঁড়ায় আছে ঠিক পানির ওই পাশে। যাই হোক তাড়াতাড়ি ফ্রেড টান দিল পাভেলকে, এবং দুজনে মিলে তারা হাঁটা শুরু করলো ওদিকে। ভয়, এখন তারা লাইট জ্বেলে যাচ্ছে, এখন তারা মানে ওই পাশের গাছগাছালির মধ্যে লাইট মেরে, এখানে কোনো শব্দ নাই, শুধু ঝিঝির শব্দ, আর কোনো শব্দ নাই। তো এক সময় তারা চলে আসলো তাদের ক্যাম্পের কাছে পথ খুঁজে, এবং খুবই বিধ্বস্ত
এসে দেখে যে ক্যাম্পের বাইরে বসে আছে, মানে তার মামা আর ওই যে বিল দুইজনই বসে আছে। তো তারা যখন একদম কাছে আসলো দেখলো যে দুইজনই একদম ঘুমে বেঘোর, মানে বেঘোর ভাবে ঘুমাচ্ছে। ওইখানে শুয়ে গান শুনতেছিল, ওইভাবে ঘুমায় গেছে। তো যে ডেকে উঠাইলো দুজনরে, তো লাফ দিয়ে উঠছে দুজন। উঠার পর বলছে কি হয়েছে? তো বলতেছে যে মানে উই গট স্পুক ম্যান, ভয় পাইছি, ভয়ঙ্কর ভাবে ভয় পাইছি। তো বলতে কি হয়েছে? বলে যে এরকম এরকম জিনিস দেখছি। অবাক হইলো এরা দুইজন, অবাক হইলো, বললো যে আরে তুমি শিওর? যেরকম ফ্রেড আর পাবেল বলছে দুজনই দেখছি। যাই হোক, তারপর বললো যে তোমরা এখানে কেন ওপেন ঘুমাইতেছো? বলে যে এখানে মানে বুঝে, বলে যে ক্যাম্প গ্রাউন্ড, এটা তো এরকম ওপেন ঘুমানোর জায়গা না, কায়োডি আছে, কত কিছু আছে, মানে কত সমস্যা হইতে পারে তোমাদের ক্যাম্পে, এইভাবে ঘুমায় না মানুষ, একদম ওপেন তোমরা ক্যাম্প চেয়ারে বসে ঘুমায় গেছো। বলে গান শুনতেছিলাম এখানে শুয়ে, এরকম একসাথে দুজন ঘুমায় গেলা? বলে হ্যাঁ, মনে হলো যে হঠাৎ করে চোখের মধ্যে একদম ঘুম চলে আসলো, ঘুমায় গেলাম। তখন তোর বললো যে চলো আমরা ক্যাম্পের ভিতরে যাই। তো যে ওরা আগে জুতা টুতা খুলে ফেললো, এখানে বাইরের থেকে ভিজে গেছে জুতা। তো তারপরে যে তারা ক্যাম্পের মধ্যে ঢুকলো। তো পাবেলের মামা আর বিল দুজন ভিতরে ঢুকেই নাকি স্লিপিং ব্যাগে ঢুকে একদম ঘুমাই গেছে। তাদের মানে এরকম তাদের ফিল হইতেছিল যে তারা ঘুমাই গেছে ওখানে। তো রাতের বেলা তখন পাবেল আর ফ্রেড অনেকক্ষণ ঘুমাইতে পারে নাই, তারা বসেছিল, জেগেছিল। তো তাদের যে বাইরের যে ছিল, তাদের ওই ফায়ার করছিল, ক্যাম্প ফায়ার করছিল, ওইটারে তারা পুট আউট করছে। আসার আগে দুজন মিলেই করছে এই কাজটা, ওদেরকে ঢুকাই দেয় মামাদেরকে। ওরা এতে ঘুমাই গেছে। তো ওরা দুজন ওখানে অনেকক্ষণ বসেছিল, আর তাদের সাথে ওখানে একটা চার্জ লাইট ছিল, ওইটারে একদম ডিম করে রাখছিল। তো লাস্টে দুজনই শুনছে, ওরা মানে একদম মানে ওখানে রাত যখন প্রায় শেষ হয়ে যায়, দুজনই শুনছে ভয়ঙ্কর কোনো শব্দ, চিৎকারের, দূর থেকে চিৎকার করতেছে কেউ, মানে দূর থেকে আসতেছে। এবং দুজনই মানে ফ্রেডও শুনছে, পাবেলও শুনছে, এবং একই রকম দুইজন, যেহেতু দুজনের সাথে ক্রস ভেরিফিকেশন করছে যে চিৎকারটা কেমন লাগছে, মানে কিরকম শব্দ আসছে। তো ফ্রেডও বলতেছে ঠিক এইরকম কর্কশ, এরকম। পাবেলও ঠিক সেম জিনিস শুনছে। তো শেষ রাত যখন শেষ হয়ে যায় তখন এরকম চিৎকার শুনছে, তারা খুব ভয় পেয়েছিল দুজন, এবং মানে ওইভাবে ভয় পেয়ে যে যখন শুইছে আস্তে আস্তে ঘুমায় গেছে। তো পরে দিনের বেলা ঘুম ভাঙে, তো তখনই ওই যে পাবেলের মামা বিল ওরা বলে যে তাদের এমন ঘুম আসছে, তাদের কোনো হুঁশই নেই। অ্যাকচুয়ালি ওরা যে রাত্রেবেলা আসছে কি বলছে এটাও তারা ঠিক মতো খেয়াল নাই, তাদের ভাষা ভাষা ভাবে তাদের মনে পড়ে, এত ডিপ ঘুম আসছিল তাদের। তো যাই হোক, তারপরে সকালবেলা তারা সবকিছু গোটায় ওখান থেকে চলে আসে। তো যাওয়ার আগে দিয়ে একবার ফ্রেড বলে যে আমি একটু দেখে আসতে চাই ওই জায়গায়। তো পাবেল বলে যে ঠিক আছে। তো তখন পাবেল নামে, আর তার সাথে পাবেলের মামাও নামে। বিল আর আসে না, বিল বসেছিল গাড়িতে। তো তিনজনে মিলে ওইখানে আসে পানির কাছে। এসে দেখতেছে যে জায়গা সরু পথটা, ওইটা পানিটা কিন্তু উপরে নাই আর নিচেই, মানে ওই জায়গাটা, যে জায়গাটা উঁচু হয়ে আছে ফিতার মতো, ওইটা কিন্তু আবার উঁচু হয়ে আছে। ওইটা যে রাতের বেলা ডুবে গেছিল পানিতে, এটা আর বোঝা যায় না, মনে হয় যে ওই জায়গাটা শুকনাই ছিল এরকম, আর পুরো জায়গাটা ওইরকম আছে। তো তখন পাবেলের মা বলে যে ওই পাশে যাই দেখি ঘোড়ার খুরের কোনো ছাপটাপ পাওয়া যায় কিনা। তো ওরা না করছিল, কিন্তু পাবেলের মামা ওই জায়গাতে যায়, ক্রস করে যায়, ওই পাশে যায়। ওই পাশ থেকে সেরকম হাত নাড়তেছে, কিছুই নাই, কোনো ছাপটাপ কিচ্ছু নাই। তো সে আবার হেঁটে আসে, এসে বলে যে তোমরা আসলে ভুল দেখছো চোখে, চলো 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 বলে যাচ্ছে। তো তখন যখন এইটাতে আবার পাবেল একটু মাইন্ড করছে যে ভুল দেখছে, মানে আমি আর ফ্রেড দুইজনই দেখছি। তো আসার পথে তখন বলতেছিল যে পাবেলের মামা তাদের গাড়িতে যে তোমরা দেখে থাকলো, এগুলো নিয়ে এত চিন্তা করবা না, এগুলো মাথা মানে এগুলো তো হন্টেড প্লেস, অনেক কিছুই দেখে। সেই আমাদের ঘুম যে আমাদের আসছে, এটাও ছিল একটা অ্যাবনর্মাল জিনিস, এইভাবে ঘুমানোর কথা না। আমি এত এইভাবে ঘুমায় যাই না, এত মানে এরকম মানে নর্মাল মানুষ আমি না যে কোনো অ্যাডভেঞ্চার করবো না, চুপচাপ যে ঘুম আসবে ঘুমায় যাবো, এত টায়ার্ড ফিল করবো। সাম রিজন আই ফেল লাইক দ্যাট অ্যান্ড অলসো বিল ফেল লাইক দ্যাট। আমরা ঘুমায় পড়ছি, কিছু একটা এখানে তো অবশ্যই আছে, এটা কিছু না, হয়তো তোমরা আসলেই দেখছো। তো তখন ফ্রেড বলে যে হয়তো না, আমরা দেখছি ওখানে। তো যাই হোক, পরবর্তীতে পাবেল তো ওখান থেকে নিউ মেক্সিকোতে আর থাকে নাই বেশি দিন, কিছুদিন থেকে সে চলে আসছিল ব্যাক করে। তো ওকে ফ্রেড এসে পরে বলছিল যে সে শুনছে যে ওই জায়গাটা নাকি পানি প্রায় সময় জমা থাকে, মানে প্রায় সময় মানে কি প্রায় সব সময় মানুষজন পানি পেয়েছে, এমনকি ঠান্ডার সময়। আর কথিত আছে ওখানে মানুষজন নাকি বলে যে রাতের বেলা নাকি পানিটা আসলে উঁচু হয়ে যায়, ওই জায়গাটাকে ঢেকে দেয়, ওই যে ঝিলতে রাস্তাটা। কারণ ওইখান দিয়ে নাকি হেডলেস হর্সম্যান চলাফেরা করে, আর হেডলেস হর্সম্যান পানি পার হইতে পারে না, হ্যাঁ মানে জলাশয় পার হয়ে আসতে পারে না, ওইটাকে নাকি ব্লক করে দেয় ওই জায়গাটা। পানিটা নাকি অটোমেটিকলি কোনো একটা অলৌকিক ভাবে ব্লক হয়ে যায়, মানে পানি উঠে যায় ওই লেভেলে। এটা কিন্তু কোনো স্রোতস্বিনী পানি না, কিছু না, একটা নিচু জায়গা, একটা খালের মতো হয়তো, ঠিক আছে। দিনের বেলা অটোমেটিকলি ওই জায়গাটুকু জাগনা থাকে যেখান দিয়ে হেঁটে মানুষ পার হয়, আর রাত হইলেই নাকি ওই জায়গাটা পানি উঠে ব্লক হয়ে যায়, যাতে হেডলেস হর্সম্যান এই পাশে না আসতে পারে।
এটা নাকি ওখানকার কথিত কথা আর কি, লেজেন্ড, প্রচলিত কথা। এটা নাকি সে শুনছে। আর সবাই গেলে যে এরকম দেখে তা না, ফ্রেডের পরিচিত মানুষদের মধ্যে কেউ দেখতে পায়নি, দু একজন এরকম শুনছে। আবার সে এরকম মানুষেরও রেফারেন্স পেয়েছে যারা দেখছে এটাকে। তো ফ্রেড নিজেকে মনে করে যে সে একজন লাকি মানুষ, সে দেখতে পারছে। পাভেলকে বলে যে কনসিডার ইয়োরসেলফ লাকি অ্যাজ ওয়েল, তুমি নিজেরও লাকি মনে করো যে তুমি যে দেখতে পারছো, অ্যান্ড তুমি হঠাৎ করে আসছো অন্য জায়গা থেকে। তো পাভেল জানে না সে আসলে কি দেখছিল, বাট এটা কোনো লৌকিক জিনিস না, এটা সে শিওর যে লৌকিক কিছুই না। এটা ইট ওয়াজ মানে সামথিং প্যারানর্মাল, সামথিং আনন্যাচারাল, সামথিং সুপার ন্যাচারাল, সেটাই সে মনে করে। হ্যাঁ, যে এরকম কিছুই সে দেখছে ওইখানে। তো যাই হোক, এই ছিল পাভেলের একটা ঘটনা। তো এই ঘটনাটা সম্পূর্ণ একটা স্কুলকে নিয়ে। এই স্কুলটা হবিগঞ্জের কোনো এক জায়গায়, এবং এটা বেশ বড় একটা সরকারি স্কুল, এবং সেখানে নাকি প্রায় সময়, মানে ইভেন এখনো নাকি সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে এবং অনেক কিছু দেখতে পায় রাত্রেবেলা। এটা নাকি শহর থেকে বেশ সাইডে। তো আজিম ভাইয়ের এক ফ্রেন্ড, উনি যখন ক্লাস 9-এ পড়তেন তখন সেই স্কুলটা ছেড়ে আরেক জায়গায় চলে যাবে। তো স্কুলের শেষের দিন ওনার যখন বিদায় বেলা, উনি সবার সাথে হাই হ্যালো করে যখন চলে যাবেন, তখন এখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, এক চাচা। সেই চাচা নাকি অনেক বয়স ছিল এবং উনি অনেক পুরানো একজন সিকিউরিটি গার্ড ছিলেন। তো সেই চাচার সাথে কথা বলতে বলতে আজিমের সেই ফ্রেন্ড বলতেছে, চাচা আমি আজকে চলে যাব, তো অনেকের কাছে অনেক সময় স্কুল নিয়ে খারাপ কিছু শুনছি, যে স্কুলে নাকি রাতে অনেক কিছু দেখা যায়। তা আপনি তো একটা সময় এখানে নাইট গার্ড ছিলেন, আপনি যদি কখনো কিছু দেখে থাকেন একটু জানাইলে ভালো, একটু শুনতাম আর কি। তো সে চাচা আর কি রাজি হয় না, বলে আর এগুলা মিথ্যা কথা, এগুলা কিছুই না, কিছুই দেখা যায় না। অনেক বলার পর তো সেই চাচা বলে, আচ্ছা একটা ঘটনা আছে, এটা বলতেছি, কিন্তু এরকম তোমরা ভয় পাবা কিনা জানি না, আচ্ছা বলতেছি। তো সেই আজিমের সে ফ্রেন্ডকে বলে। তো ঘটনাটা কি ছিল এরকম যে সেই চাচা নাকি যখন ঘটনাটা বলে তার বেশ কয়েক বছর আগে সেখানে তিনি সেই স্কুলে তিনি নাইট গার্ড হিসাবে কাজ করতেন, এবং সেখানে রাত্রি লাকি 3 জন কাজ করতো। স্কুলটা বর্ণনাটা হচ্ছে এরকম যে স্কুলটার গেটে ঢুকতেই বিশাল বড় মাঠ, মাঠের একটা পাশেই ওই নাইট গার্ডদের থাকার জন্য একটা রুম ছিল, আর সেই রুমের ঠিক কয়েক কদম সামনেই একটা হাফ বিল্ডিং ছিল, মানে উপরে টিন শেড, নিচে একটা ফ্লোরের রুম ছিল, এবং সেই রুমটাকে বেশ বড় ছিল। নার্সারি এবং প্লে গ্রুপের ক্লাসগুলো ওখানে হতো। আর ওটা পার হয়ে 2টা বেশ বড় বিল্ডিং ছিল, 3তলা বিল্ডিং। তো এরকমই ছিল আর কি স্কুল এরিয়াটা, এবং এটা নাকি একটু সাইডে ছিল। তো আশেপাশে লোকারণ্য খুব একটা মানে ওইরকম ছিল না, এবং মানুষ এরকম আশেপাশে থাকতো না, কিন্তু খুব সুন্দর পরিবেশে স্কুলটা ছিল। তো সেই চাচা, ওনার কাজটা ছিল এরকম যে রাত 12টা থেকে 2টা পর্যন্ত ওনার ডিউটি ছিল, তারপরে আবার শিফটিং ডিউটি হয়, 2টা থেকে 4টা পর্যন্ত আরেকজন, আবার 4টা থেকে 6টা পর্যন্ত আরেকজন, এরকম ছিল। তো চাচা নাকি রাত্রে এরকম, ওনাদের এরকম অভ্যাস ছিল এরকম যে প্রতি রাতেই ওনাকে প্রতিটা স্কুলের রুম উনি চেক করতো, যে তালা মারা আছে কিনা, সবগুলো জানালা লাগানো আছে কিনা, সব চেক করতো। কারণ ওনাদের একটা গ্রুপ ছিল সকালে জানালা এবং তালা লাগা যেত, এবং ওনারা চাচারা এই কাজটাই করতো। বিশেষ করে এই কাজগুলো করতো যখন কোনো পরীক্ষা হবে, পরীক্ষার আগের দিন। তো যাই হোক, সেই চাচা একদিন নাকি ওই বড় বিল্ডিং উনি যায়, তো উনি গিয়ে 1তলা চেক করতেছে, সব ঠিক, 2তলা চেক করতেছে, তাও ঠিক, 3তলাতে ছাদ। তো উনি যখন ওনার ডিউটি শেষ করে রাত্রে 1:30 কি 2টার দিকে যখন নিচে নামে, তিনি হঠাৎ করে নিচে নামার পর উনি ফিল করতেছিল যে পিছে কিছু একটা দেখতেছে। উনি হঠাৎ করে ঘুরতেই দেখে 3তলায় ছাদের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, এবং অনেক ভয়ঙ্কর, মানে একটু লম্বা আকৃতি এরকম দাঁড়ায় আছে। মানুষটা যে রকম লম্বা আকৃতি হয় তার থেকে বেশ লম্বা, এবং সে দাঁড়ায় আছে। এটা দেখার পর ওর চাচা ভাবে যে হয়তো ওনার বয়স হয়ে গেছে, চোখের ভুল। উনি আবার টর্চ মারতেছিল, তো টর্চ মারার পর দেখতেছে কিছুই দেখা যায় না। উনি নাকি বিল্ডিং এর ঠিক নিচে বরাবর কাছাকাছি যখন আসে, আবার দেখতেছে থেকে যে স্পষ্ট কিছু একজন দাঁড়ায় আছে, কিন্তু এটার চেহারাও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। চাচা ভাবে যে হয়তো উনি চোখের ভুল, বা আবারও উনি নিজের মনে করে যে হয়তো অন্য মানুষ আছে, যেন কিছু ভুল দেখতেছে। তো উনি আবার ওনার রুমে এসে পড়ে। এরকম টানা কয়েকদিন উনি সেম জিনিস দেখতেছে। তখন নাকি তিনি সেখানে নতুন নাইট গার্ড হিসাবে কাজ শুরু করে আর কি। এরকম যখন দেখতেছে কয়েকদিন দেখার পরে ঠিক সেম জায়গায় এরকম দেখতেছে, উনি নিজের থেকেই ফিল করতেছে হয়তো ওনার ভুল। আবার উনি আবার ভাবতেছে না, আমি তো ভুল করার কথা না। তো একদিন উনি করে কোনো সিকিউরিটি গার্ডের আরেকজন যেটা ছিল, মানে ওনার সহকর্মী যিনি ছিল, ওদের একজনকে বলে যে আমি এরকম তো খারাপ কিছু দেখতেছি মনে হয়, আর অনেক সময় শুনছি যে স্কুলে অনেক সময় কোনো কিছু দেখা যায়, তো তোমরা একটু আসবে, কেউ দেখো না, আজকে রাতে আমি যখন কাজ শেষ করি তোমাদের ডাক দিব। তো এরকম এক সহকর্মী যায়, সহকর্মী গিয়ে এরকম দেখে ঠিক সেম জিনিস সেই রাত্রেবেলা। এবং চাচা বলে যে উনি নাকি যখন
ওই ডিউটিতে ঢুকতো তখন, মানে ওই বিল্ডিং এ ঢুকতো তখন নাকি উনি দেখতো না, যখন নামতো তখন এই জিনিসগুলো দেখতো। তখন সেই সহকর্মী চাচাকে বলছে, চাচা উপরে তো কি জিনিস দেখা যায়, ঠিক আছে, টর্চ মারলাম কিছু, আবার দেখা যায় টর্চ মারলে, থাক চাচা এটা ভয় পাওয়ার কিছু নাই, আমরা নাইট গার্ড হিসেবে কাজ করি, আমাদের কাজই তো এটা, ভয় পেলে তো আমরা কাজ করতে পারবো না, পরিবার খাওয়াইতে পারবো না, আপনি দেখছেন আপনার তো কোনো ক্ষতি করতেছে না, আপনি আপনার কাজ শেষ করে আবার এসে পড়েন। তো সেই চাচা তো এরকম দু একবার দেখার পর তুমি রুমে এসে পড়ে, ওনার রাতে এখানে থাকে, আর উনি খুব একটা মানে কাউরে কিছু বলেও না, স্কুলে কাউ কিছু বলে না, কারণ হচ্ছে কথা হচ্ছে ওর নিজের মধ্যে ওনারা তিনজনের মধ্যে কথাটা রাখছিল, মানে তিনজন যে সিকিউরিটি গার্ড ছিল। তো একদিন ওই ওনাদের রুমের পাশে যে হাফ বিল্ডিং ঘরটা যে ছিল স্কুলের, সেখানে হয়তো বা পরের দিন পরীক্ষা ছিল, পরীক্ষা হবে, তো তখন সেই চাচার আগের দিন রাত্রিবেলা দেখতেছিল যে রুমের সবকিছু ঠিক আছে নাকি। তো আমি আগে বলছিলাম যে ওই স্কুলে নাকি সিস্টেম ছিল এরকম যে প্রতিদিন বিকেলে জানালা এবং দরজা সবাই লাগাই যেত, তালা মেরে যেত, এবং জানালাটা নাকি সবাই হুক লাগাই যেত, মানে একবার ভিতরে আটকায় রাখতো। চাচা দেখতেছে হঠাৎ করে সেই রুমের সামনে যেতে, হাফ বিল্ডিং সেই রুমের সামনে যেতে দেখতেছে যে রুমের জানালা একটা খোলা। তো উনি এটা দেখার পর কিছুটা ভয় পেয়ে যায়, উনি ভাবে যে কি ব্যাপার এত রাতে এখানে জানলা খোলা। উনি আবার মনে মনে ভাবতেছিল যে অনেক সময় এখানে ছেলেপেলেরা নকল করে রেখে আবার জানলা খুলে গেল নাকি। তো উনি ভিতরের দিকে তাকায় দেখে যে কেউ আছে নাকি। উনি দেখে শেষের বেঞ্চে ঠিক সেদিন যেরকম কিছু একটা দেখছিল সেরকম একটা কিছু দাঁড়ায় আছে, এবং দাঁড়ানোর পর সে বেঞ্চের মধ্যে বসে যায়। চাচা দেখার পর অনেক ডাকাডাকি করে বলতেছে, আপনি কে, ভিতরে কে দাঁড়ায় আছেন, অনেকক্ষণ ডাকাডাকি করে। চাচা নাকি সেদিন টর্চ মারতে যাবে, উনি চাচা বলে যে রুম থেকে বের হওয়ার পর টর্চটা অন হয়েছিল, যখন রুমের দিকে টর্চ ওই রুমটায় ভিতরে টর্চ মারতে যাবে তখন টর্চ আর কাজ করে না। উনি ডাকতেছে, কিছুই আসে না, দেখেও না, ঠিক পিছের সিটে এরকম। তুমি ভাবতেছে যে আমি কাজ করি, ভিতরে আমার রুম থেকে চাবিটা নিয়ে আসি, যেহেতু আমার রুমের পাশে, আমাদের সাহস ছিল, যেহেতু আমার রুমের পাশে কি আছে এটা আজকে আমি দেখেই ছাড়বো। তখন চাচা নাকি যখন ডাকছিল দেখতেছে, আবার যখন ডাকে তখন সেই জিনিসটা নাকি চাচার দিকে ঘুরে তাকা দিই, চাচা দেখতেছে একটা চোখে আলো, মানে চোখটা জল জল করতেছে। তো এটা দেখার পর চাচা বলে, যারা তুই দাঁড়া আমি আসতেছি, মানে হিটাকে বলতেছিল তুই দাঁড়া আমি আসতেছি। চাচা নাকি তার রুমে তাড়াতাড়ি আসে, তার সহকর্মী যিনি ছিল তাকে বলে যে এরকম রুমের মধ্যে দেখছি, তাড়াতাড়ি তোরা আয়। আচ্ছা ওরা নাকি গেছে, গেট খুলতেই দেখতেছে কিছুই নাই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে রুমে নাকি আরেকটা জানালা ছিল, ওই জানলার পাশে নাকি মাঠের পিছন সাইডে কিছু ঝোপঝাড় ছিল, ওই সাইডটা ছিল। দেখ ওই জানলা সবগুলা খোলা। চাচা এসে তার সহকর্মীকে বলতেছে, আমি কিছুক্ষণ আগে আসলাম তখন দেখলাম জানলাগুলা বন্ধ। আরেক সহকর্মী বলতেছে যে এই জানলাগুলো আমি আজকে নিজে দুপুরে লাগাই রুমটা তালা মেরে গেছি, এর মধ্যে কেউ ঢুকেও নাই, জানলা কোন লোকে। তখন তারা আবার জানলা লাগায় রুম চার্জার রুমে, আমাদের রুমে এসে পড়ে, এবং তিনজনই কথা বলতেছিল যে আচ্ছা যাই হোক, এই স্কুলে হয়তো অনেক সময় শুনছি খারাপ কিছু আছে, বাদ দেয় ওগুলো, আমাদের কোনো ডিসকাস করা বা কোনো কথা বলার দরকার নাই, যেটা দেখছি হ্যাঁ আমাদের কোনো ক্ষতি করে নাই, ক্ষতি করলে নিলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো। যাই হোক এরকম তো মাঝে মাঝে টুকিটাকি সমস্যা হচ্ছিল। তো কয়েকদিন পরে হঠাৎ রাতে চাচা, সেদিন ওদের কারো ডিউটি ছিল না, চাচা নাকি ওয়াশরুমে যাবে। উনি হঠাৎ ওয়াশরুমে যখন যাবে রাত্রে নাকি তখন 1-2 বাজে, একটা কান্নার আওয়াজ পাচ্ছিল। কান্নাটা এমন ছিল যে ওই যে রাতে অনেক সময় বিড়াল ঝগড়া করলো, অনেক সময় করুণ সুরে যেরকম আওয়াজ করে না, অনেক সময় মনে হয় যে মানুষের বাচ্চা কাঁদতেছে, এরকম একটা আওয়াজ। চাচা তো মনে করছে বিড়ালের আওয়াজ হবে, উনি ওয়াশরুমে যায়। ওয়াশরুমটা ছিল নাকি স্কুলের যে বড় বিল্ডিং ছিল, বড় বিল্ডিং ঠিক সামনে। তিনি ওয়াশরুমে যায়, ওয়াশরুম যখন বের হয়, ওয়াশরুম থেকে বের হয়ে দেখতেছে কান্না আওয়াজটা আরো বিকট ভাবে বাড়তেছে। তুমি ভাবে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু হাতে টর্চ আছে গিয়ে দেখি কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো সেই চাচা নাকি আশেপাশে ঘুরতেছে। তো ঘুরতে ঘুরতে উনি নাকি ঠিক সিঁড়ির সামনে গিয়ে, মানে স্কুলের মধ্যবর্তী স্থানে সিঁড়িটা ছিল, সিঁড়ির সামনে যায়, উনি দেখতেছে দোতলার থেকে সাউন্ডটা আসতেছে। উনি সিঁড়ি দোতলায় উঠে, এবং ডান দিকে বেশ লম্বা করিডোর, বাম দিকেও বেশ লম্বা করিডোর, আর দুই সাইডের শেষ কর্নারে ওয়াশরুম। চাচা ডান দিকে তাকাতেই দেখে যে ওয়াশরুমের ঠিক কাছাকাছি কেউ একজন, সেই যে ওইরকম দেখছিল ছাদে এবং সেই রুমে এরকম দাঁড়ায় আছে, এবং ওনাকে দেখে বসে গেছে। চাচা নাকি আজকে, মানে উনি নাকি সেদিন খুব সাহস নিয়ে বলতেছিল যে আমি আজকে দেখেই ছাড়বো এটা কি। উনি নাকি কাছাকাছি যায় খুব চিৎকার করতেছিল, তুই কে, তুই দাঁড়া আমি আসতেছি। টর্চ জ্বালায় যখন চাচা যাচ্ছিল, হঠাৎ করে ওইটা যখন কাছাকাছি আসবে দেখুন না টর্চটার আলো কমে গেছে, এবং সেটা নাকি সেদিনের মতো আবার তাকাচ্ছে চাচার দিকে, এবং চাচা নাকি স্পষ্ট দেখে মানুষ অ্যাক্সিডেন্ট করলে মানুষের চেহারা যেমন বিকৃত হয়ে যায় সেরকম একটা বিকৃত চেহারা, এবং চোখটা খুব জল করছে, এবং এটা একটা কালো কালার একটা চাদর পরা, মানে উনি অন্ধকার এটা দেখছিল। এবং এটা উনি দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে নাকি স্কুলের দোতলা থেকে নিচের দিকে নেমে যায়, এবং উনি নাকি পা পিছলে পড়ে উনি খুব ব্যথা পায়। এমন সময় ওনার সেন্স নাকি থাকে না, ওনার সহকর্মী যারা ছিল ওনারা নাকি এরকম চিৎকার শুনে চাচাকে এসে নিয়ে যায়। চাচা সেন্স আসে,
ওই ঠিক ফজরের সময়, তখন চাচাকে জিজ্ঞেস করে, চাচা কি সমস্যা হয়েছে? বলতেছে আমি এরকম এরকম দেখছি, আমার খুব ভয় লাগতেছিল। তো সিকিউরিটি গার্ড যারা বাকি যারা ছিল, সহকর্মী যারা ছিল, তারা বলতেছে চাচা দেখেন এই স্কুলের সমস্যা আছে আমরা জানি, এবং এটা যে রেগুলার হচ্ছে এখন এটা আমরা এখন বুঝতেছি। এখন আমরা যেহেতু আমাদের পরিবার বাঁচাইতে হবে, পেট বাঁচাইতে হবে, আমাদের কাজ করতে হবে, কিছু করেন না, এগুলো ভয় পাইলে হবে না। আর আপনি এগুলো কেন দেখতে গেছেন? যেটা আছে আছে, এটা নিয়ে আপনি চিন্তা করা লাগবে না। তো তখন নাকি চাচার টানা কয়েকদিন জ্বর, আর সেই চাচা নাকি বেশ নাম করা একজন সিকিউরিটি গার্ড ছিল সেই স্কুলের। ওনার নাকি সচরাচর উনি ছুটি নিতেন না, যেহেতু ওনার জ্বর, ছুটি লাগছে নেওয়া। তো তখন নাকি অন্যান্য টিচার বা যারা কর্তৃপক্ষ ছিল তারা বলতেছে কি সমস্যা, উনি এতদিন ছুটিতে কোনো অসুস্থ হয়ে গেল নাকি। তখন বাকি যে সহকর্মী ছিল দুজন, ওরা বলতে বাধ্য হয় যে হ্যাঁ চাচা এই জিনিসগুলো দেখছে, যদি সম্ভব হয় চাচাকে দিনের বেলা ডিউটি দেন। তখন ওনারা কর্তৃপক্ষ বলে যে আসলে তো আমরা যারা পুরান যারা ছিল কর্তৃপক্ষ, তারা বলে যে হ্যাঁ আমরা শুনছি স্কুলটা অনেক সময় অনেক কিছু দেখা যায়, এগুলো তো গবেষণা করার দরকার নাই, যেটা হওয়ার হয়েছে ঠিক আছে চাচা আমরা দিনে ডিউটি দিচ্ছি। তো সে চাচা বলে তারপর থেকে তিনি দিনে ডিউটি করেন, রাতে আর করেন না। তবে এটা সত্য যে এখনো নাকি সেই স্কুলে অনেক সময় অনেক কিছু দেখা যায় রাত্রেবেলা। আর এটাই আমাকে সেই আজিম ভাই সেটা ঘটনা শেয়ার করে, এবং আজিম ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আর আশা করছি আপনার ঘটনা ভালো লাগবে। ধন্যবাদ। আসছি সামনে আরেকটা ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 10-12 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 12:30। গ্রামের চারপাশে ঘন কুয়াশা নেমে এসেছে। দূরে বাঁশবাগানের ভেতর থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক যেন ভেসে আসছে। গ্রামের নাম ছিল চরণপুর। এই গ্রামের মানুষ সন্ধ্যার পর খুব একটা বাইরে বেরোতো না, কারণ গ্রামের দক্ষিণ পাশে ছিল একটি পুরনো বট গাছ, যেটাকে সবাই অভিশপ্ত বট গাছ নামেই চিনত। লোকজনের বিশ্বাস ছিল ওই গাছের নিচে রাতের বেলা কেউ গেলে আর আগের মতো মানুষ হয়ে ফিরে আসেন। এই গ্রামেরই এক সাধারণ যুবক ছিল রাকিব। সে পেশায় একজন ভ্যান চালক। সংসারে মা আর ছোট বোনকে নিয়ে তার জীবন চলত। রাকিব এসব ভূত প্রেতের গল্প বিশ্বাস করত না। গ্রামের মানুষ ভয় পেলে সে হাসত। একদিন রাতে রাকিব পাশের গ্রাম থেকে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিল। রাস্তার দুই পাশে শুধু ধানক্ষেত আর অন্ধকার। হঠাৎ তার ভ্যানের চাকা কাদার মধ্যে যেন আটকে গেল। রাকিব নেমে চাকা তুলতে চেষ্টা করছিল, আর ঠিক তখনই সে শুনতে পেল, এই বাবা একটু দাঁড়াও। রাকিব যেন তৎক্ষণাৎ থমকে গেল। তার পাশে কেউ নেই। সে আবারও শুনল, আমার পুটলিটা নিয়ে যাও। রাকিব মোবাইলের আলো জ্বালিয়ে চারদিকে তাকাল। রাস্তার পাশে একটি পুরনো শিমুল গাছের নিচে পড়ে আছে একটি কালো কাপড়ে বাঁধা পুটলি। পুটলিটি দেখতে খুব পুরনো। কাপড়ের উপর লাল সুতো দিয়ে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। রাকিব ভাবল হয়তো কারো জিনিস পড়ে আছে। সে পুটলিটা হাতে তুলতেই তার শরীর যেন এক নিমিষে কেঁপে উঠল, কারণ পুটলিটা ছিল অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের মতো। সে দ্রুত পুটলিটা ভ্যানের সামনে রেখে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকেই অদ্ভুত অদ্ভুত ঘটনা যেন তার সাথে ঘটতে শুরু করল। ভ্যানের পেছন থেকে শব্দ আসতে লাগলো, ঠকঠক করে। কেউ যেন ভ্যানের কাঠে আঙ্গুল দিয়ে আঘাত করছে। রাকিব পেছনে তাকালেই কেউ নেই, কিন্তু একটু পর পর আবারও ওই শব্দ ভেসে আসছে। একটু পরে আবারও তার কানে খুব আস্তে একটি মহিলার কান্নার শব্দ এলো, আমাকে কেন নিয়ে গেলে? নিমিষেই যেন রাকিবের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত ভ্যান চালাতে লাগলো। বাড়িতে পৌঁছে সে পুটলিটা ঘরের এক কোণে রেখে দিল। মা জিজ্ঞেস করলেন, ওটা কি রে? রাকিব বলল, রাস্তায় পেয়েছি, সকালে খুলে দেখব বা খুঁজে দেখব কার। কিন্তু বৃদ্ধ মা পুটলিটির দিকে তাকিয়ে হঠাৎ যেন ভয় পেয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, এই জিনিস ঘরে আনলি কেন?
রাকিব অবাক হয়ে বলল, কেন মা? মা কাপা গলায় বললেন, এরকম পুটলি আমি অনেক বছর আগে দেখেছিলাম। রাকিব জিজ্ঞেস করলো, কোথায়? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই গ্রামের রহিমা খালার কাছে। যে রহিমা খালা 30 বছর আগে হঠাৎ নিখোঁজ হয়েছিল। রাকিব হেসে বলল, মা এসব পূর্ণ করা বাদ দেও তো। কিন্তু সেদিন রাতেই প্রথম ঘটনা ঘটল রাকিবের সাথে। রাত তখন প্রায় 3টা। হঠাৎ রাকিবের ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল যে কেউ যেন ঘরের বাইরে নুপুর পরে হাঁটছে। সে দরজার ফাঁক দিয়ে তাকাল। অন্ধকার বারান্দায় একটি ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা চুল, সাদা কাপড় আর হাতে সেই কালো পুটলি। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, তারপর ফিসফিস করে বলল, আমার জিনিস ফেরত দাও। নাকি ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই যেন বের হলো না। পরের মুহূর্তে উপাস থেকে 3বার শব্দ হলো, ঠক 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 করে। আর পুটলিটা যেটা ঘরের কোণে রাখা ছিল সেটি ধীরে ধীরে নিজে নিজেই কেন জানি না নড়তে শুরু করলো। রাকিব তখন বিছানার উপর বসে পাথরের মতো স্থির হয়ে গিয়েছে। তার চোখের সামনে যা ঘটছে সে যেন কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। ঘরের এক কোণে রাখা পুটলিটা ধীরে ধীরে নড়ছে, আর দরজায় ঠকঠক করে কে যেন ডাকতিছে। হঠাৎ পুটলিটার বাত লাল সুতোটা কেন জানি না নিচ থেকে খুলে গেল। রাকিব ভয়ে চাদর মুখে দিয়ে বসে রইল। পুটলিটির ভেতর থেকে বেরিয়ে এলো পুরনো এক কাপড়, কিছু শুকনো পাতা, আর একটা মরিচা ধরা লোহার চাবি, আর একটা ছোট্ট আয়না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেই আয়নার ভিতরে রাকিব নিজের মুখ দেখতে পেল। সে দেখল একজন বৃদ্ধা মহিলা, চোখ দুটো কালো গর্তের মতো, চুলগুলো এলোমেলো, মুখে গভীর ক্ষত। মহিলাটি আয়নার ভিতর থেকে তাকিয়ে বলল, আমাকে মাটির নিচে আটকে রেখেছিল তারা। রাকিব চিৎকার করে আয়নাটা ফেলে দিল। শব্দ শুনে তার মা দৌড়ে ঘরে এল। কি হয়েছে রে? রাকিব কাঁপতে কাঁপতে বলল, মা মা পুটলির মধ্যে কেউ আছে। মা ঘরের কোণে তাকিয়ে যেন থমকে গেল, কারণ পুটলিটার পাশে মাটিতে ভেজা পায়ের ছাপ, কিন্তু সেই পায়ের ছাপ মানুষের মতো ছিল না। পায়ের আঙ্গুলগুলো ছিল উল্টো দিকে ঘোরান। মা ফিসফিস করে বললেন, এটা ভালো কিছু না। রাকিব বলল, তুমি সব জানো মা, আমাকে বলো এই পুটলির রহস্য কি? বৃদ্ধা মা অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, 30 বছর আগে এই গ্রামে রহিমা নামে এক মহিলা ছিল। সে অনেক দূরের গ্রাম থেকে এসেছিল। মানুষ বলতো সে তন্ত্রমন্ত্র জানত, কিন্তু রহিমা খালা কারো ক্ষতি করত না। একদিন গ্রামের কিছু মানুষ তাকে অপবাদ দেয়। তারা বলে তার কাছে নাকি এমন একটা পুটলি আছে যার মধ্যে অশুভ শক্তি বন্দী করে। তারপর এক রাতে রহিমাকে আর খুঁজে পাওয়া যায়। রাকিব জিজ্ঞেস করলো, তাহলে পুটলিটা এখানে এলো কিভাবে? মা নিচু গলায় বলল, কারণ রহিমা খালা যাওয়ার আগে বলেছিল, যে মানুষ এই পুটলি হাতে নেবে তার সামনে 3 রাতের মধ্যে সত্য প্রকাশ হবে। রাকিব কিছু বলার আগেই ঘরের বাতি যেন হঠাৎ নিভে গেল, চারপাশ অন্ধকার। তারপর বাইরে থেকে নারীর কণ্ঠ শোনা গেল, রাকিবের শরীর যেন শিউরে উঠল, কারণ সেই কণ্ঠ তাকে তার নাম ধরেই ডাকছে। মা দরজা বন্ধ করতে গেলেন, কিন্তু দরজা নিচ থেকে কেন জানি না খুলতে শুরু করলো। বাহিরে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড় পরা ছায়ামূর্তি। এবার সে ঘরের ভিতরে ঢুকতে শুরু করলো, 1 পা 2 পা। তারপর সে পুটলিটার সামনে দাঁড়িয়ে বলল, আমার শেষ কথা কেউ শুনে নেই। রাকিব সাহস করে বলল, তুমি কে? ছায়ামূর্তিটি ধীরে ধীরে মুখ তুলল, তারপর বলল, আমি রহিমা, আর এই পুটলিটির ভেতরে আমার মৃত্যুর রহস্য সত্য।
হঠাৎ মেঝে যেন কাঁপতে শুরু করলো। পুটলির ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরনো কাগজ, আর কাগজের মধ্যে লেখা ছিল, যারা আমাকে মেরেছে তাদের একজন এখনো বেঁচে আছে। আর ঠিক তখনই ঘরের জানালার বাইরে দেখা গেল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লোকটা গ্রামের সবচেয়ে ধনী মানুষ, করিম চেয়ারম্যান, কিন্তু তার মুখে ভয়, কারণ রহিমার ছায়া তাকেই দেখি বলল, তুই ভেবেছিলি সত্য চিরদিন চাপা থাকবে। রাতের নিস্তব্ধ ভেঙে করিম চেয়ারম্যানের কাপা কণ্ঠ শোনা গেল, না না, এটা হতে পারে না, তুমি তো শেষ হয়ে গিয়েছিলে। রহিমার ছায়ামূর্তি ধীরে ধীরে করিম চেয়ারম্যানের দিকে এগিয়ে গেল। তার পায়ের নিচে মাটি যেন কালো হয়ে যাচ্ছে। রাকিব আর তার মা ভয়ে একপাশে দাঁড়িয়ে সব দেখছিল। রহিমার কণ্ঠ যেন ভারী হয়ে উঠল, আমাকে শেষ করেছিলি, কিন্তু আমার সত্যকে শেষ করতে পারিসনি। করিম চেয়ারম্যান পিছিয়ে যেতে যেতে বলল, আমি একা ছিলাম না, সবাই ছিল। হঠাৎ সে নিজের মুখ চেপে ধরল, যে সে যেন এমন কিছু বলতে চাইছে যা তার মুখ থেকে বের হতে পারছে না। রহিমা বলল, 30 বছর আগে যেই রাতে আমাকে ওই পুরনো বটগাছের নিচে নিয়ে যাওয়া হয়েছিল, সেই রাতের কথা মনে আছে? করিম চেয়ারম্যান চোখ যেন বড় হয়ে গেল। রাকিব অবাক হয়ে সবকিছু শুধুমাত্র সে শুনছিল। রহিমা বলতে লাগলো, আমি জানতাম গ্রামের জমিদারের পুরনো সম্পদের কথা, কিন্তু আমি কারো ক্ষতি করতে চাইনি। করিম আর তার লোকেরা ভেবেছিল আমার কাছে এমন কিছু আছে যা তাদের ধনী করে দিবে। তারা আমাকে জোর করে জঙ্গলে নিয়ে যায়। আমার হাতে থাকা এই পুটলিটি তারা নিতে এসেছিল। রাকিব আবারও পুটলিটির দিকে তাকাল। হঠাৎ পুটলিটির ভেতর থেকে লোহার চাবিটা নড়তে শুরু করলো, ঝনঝন ঝন শব্দ করতে লাগলো। রহিম বলল, এই চাবি খুলবে সেই দরজা যেখানে লুকানো আছে আসল প্রমাণ। করিম চেয়ারম্যান চিৎকার করে বলল, না, ওই জায়গায় কেউ যাবে না। তারপর সে হঠাৎ রাকিবের দিকে তাকাল, তুই পুটলিটা পেয়েছিস, তাই তোরও মরতে হবে। করিম ঘর থেকে বের হয়ে দৌড় দিল, কিন্তু দরজার কাছে গিয়ে সে যেন থমকে গেল, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া, একজন পুরুষের ছায়া। করিম চেয়ারম্যান তাকে দেখে ভয় পেয়ে গেল যেন। তুই কে? ছায়াটি ধীরে ধীরে বলল, যাকে তুই 30 বছর আগে নদীতে ফেলে দিয়েছিলি। করিম চেয়ারম্যানের মুখ যেন শুকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, সোহেল। রাকিব বুঝতে পারলো রহিমার সঙ্গে আরো একটি রহস্য জড়িয়ে আছে। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্ত।